আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি দেখা যাচ্ছে। তো বিষয় হলো যে আজকে দেখতেই পাচ্ছ যে এসএসসি 26 ব্যাচ নিয়ে আলোচনা করব। তো এসএসসি 26 ব্যাচের কিছু কোশ্চেন আমি এই জায়গায় লিখে রাখছি যে টেস্ট পরীক্ষার পরবর্তী সময় কতটা গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমিকভাবে 1, 2, 3 এবং 4 নং কয়েকটি যে কমন প্রশ্ন আর কি, যারা এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে এই কোশ্চেনগুলো জাগে আর কি। তো কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেব। তো এর আগে কিছু কথা বলে নিই যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, মানে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে অনেকের মনে এই কোশ্চেনগুলো জাগে আর কি। তো কোশ্চেনগুলো মানে বেশিরভাগ শিক্ষার্থীরা এসএসসি টেস্ট পরীক্ষার পরে মানে কোচিং সেন্টার যেগুলো আছে সেগুলো বন্ধ করে দেয় এবং তারা আসলে বাড়িতে বসে এক প্রকার টেনশনে থাকে যে মানে আগামী দিনগুলো যে কয়েকটা মাস সময় থাকে, 3 মাসের মতো সময় থাকে, এই 3 মাস সময় আসলে কিভাবে কি করবে না করবে, মানে কোচিং সেন্টারও তো অফ হয়ে যায়। যার কারণে বাড়িতে বসে কিভাবে একটা সুন্দর প্রিপারেশন নেওয়া যায় আর একটা গাইডলাইন কিভাবে পাওয়া যায়, বা একটা স্মুথ, আগে যেমন কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টারে যে একটা রেগুলারিটি মেনটেন হতো, কিন্তু বাসায় দেখা যায় যে সেই রেগুলারিটি মেনটেন হচ্ছে না। কিন্তু তার কাছে আলটিমেটলি সময়ও নাই যে কোচিং সেন্টারে যে গিয়ে পড়াশোনা করবে বা প্রাইভেটে গিয়ে প্রাইভেট পড়বে। তো যার কারণে বাসায় বসে এক প্রকার হেলায় ফেলায় রিলস দেখে বা অন্য কোনো কিছু করে আর কি সময় যায়। তো সেই সময়গুলো নষ্ট না করে কিভাবে একটি ভালো ওয়েতে টেস্ট পরীক্ষার পরবর্তী সময়গুলো কাটানো যায়, মানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কমন বিষয় যে কমন কোশ্চেনগুলো আছে সেগুলো হলো যে টেস্ট পরীক্ষার পরবর্তী সময় কতটা গুরুত্বপূর্ণ। সেটা কোশ্চেন নয়, আসলে সেটা পয়েন্ট আর কি। তো আসলে দেখা যায় যে যারা মোটামুটি লেভেলের ছাত্র তারা মোটামুটি টেস্ট পরীক্ষার পরেই পড়াশোনা করে ভালো রেজাল্ট করে। তো টেস্ট পরীক্ষার পরবর্তী সময় হয়তো বা টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকেই, কেউ ভালো রেজাল্ট করছে, কেউ খারাপ রেজাল্ট করছে, কেউ একটু কম পাইছে। তো যার কারণে যারা একটু কম পাইছে তারা আরও ভালো করার জন্যে এই টেস্ট পরীক্ষার পরবর্তী সময় তারা কাজে লাগায়। আবার দেখা যায় যে অনেকে অনেক ভালো করে ফেলেছে, এই ভালোর মানে আমি তো টেস্ট পরীক্ষা অনেক ভালো করছি, এবং এসএসসি পরীক্ষায় তো আমি গোল্ডেন পাবো, এই সমস্যা নেই। এই বিষয় যারা ধরে রাখছে তারা আসলে আলটিমেটলি ধরা খেয়ে যায়। তো তাই এই টেস্ট পরীক্ষার পরবর্তী সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এটাই আসলে এসএসসিতে তোমার রেজাল্ট কী হবে না হবে সেটা ডিফাইন করে দেয়। তো তাই বুঝতে পারছো যে টেস্ট পরীক্ষার পরবর্তী সময়টা কতটা গুরুত্বপূর্ণ। তো এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে এবং সেটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তো আশা করি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো বুঝতে পারছো যে টেস্ট পরীক্ষার পরবর্তী সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা আমি মুছে দিই। তো আজকে আমি আলটিমেটলি কীভাবে কী পড়তে হবে এবং কীভাবে সিলেবাস শেষ করতে হবে বা কীভাবে কী করতে হবে তার বিস্তারিত আলোচনা করব। এসএসসি 26 ব্যাচ, তার মানে 26 সালের যাদের জুনে মানে রোজার পরবর্তী সময়, মানে যে কোনো সময় পরীক্ষা হতে পারে বা
মানে এখন পর্যন্ত আপডেট নিউজ আর কি জুনে হওয়ার সম্ভাবনা বা জুনের কথা বলা হয়েছে। যদি পরীক্ষা জুনে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো সময় পাওয়া যাবে, আর যদি জুনে না হয়ে আগে আসে তাহলে তো সমস্যা। অনেকে হয়তো সিলেবাস শেষ করে ফেলছে, তো যারা মানে সিলেবাস শেষ করছে তাদের জন্য শুভকামনা। আর যারা শেষ না করে নেয়, মানে শেষ করে নেয়, তাদের জন্য কিভাবে কি কাজ করা যায় সেই বিষয়ে আগামীতে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো টেস্ট পরীক্ষার পরও কি পড়াশোনা পড়ে ভালো ফলাফল করা সম্ভব কিনা? তো আসলে বিষয় হলো যে, এই যে বললাম যে টেস্ট পরীক্ষায় আমি নিজেও টেস্ট পরীক্ষার আগে কোনো পড়াশোনা করিনি। ওই কোচিং সেন্টার বা প্রাইভেটে যতটুকু পড়াশোনা করেছি সেটাই, আর বাইরে আর কোনো পড়াশোনা করিনি। মানে কোচিংয়ে যা দিছে, বাড়ির কাজ তো ভালো করে করতাম না, ওই কোচিংয়ে বা প্রাইভেটে বিশেষ করে বেঁচে আর কি, প্রাইভেট বেঁচে। তো সেই জায়গায় যাইতাম আর নোট ক্লাসে পড়াইতো, যা নোট করে নিয়ে মানে এসে পড়তাম বাড়িতে। বাড়ির কাজ যেগুলো দিত সেগুলো করতাম না। আলটিমেটলি টেস্ট পরীক্ষায় একটু রেজাল্ট মানে আশানুরূপ হয়নি, যার কারণে পরে টেস্ট পরীক্ষার পরবর্তী কয়েক মাস যখন বাড়িতে যে এই অবস্থায় বসেছিলাম, তখন এই অনলাইনে এরকম আমি যে এই যে এখন তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, এরকম একজন সিনিয়র ভাই ছিল, তার সাথে আমি মানে কন্টিনিউ করছিলাম। যার কারণে আমি দেখলাম যে না, আমার মানে পড়াশোনার উন্নতি হচ্ছে আর কি। তো পরে ভাই অনেক ফ্রি ক্লাসগুলো নিত, সেগুলো একটু কন্টিনিউ করতাম। পরে দেখা যায় যে আলটিমেটলি রেজাল্ট খারাপ ছিল না, ভালোই হয়েছে আর কি। এসএসসিতে ভালো রেজাল্ট হয়েছে। তো টেস্ট পরীক্ষার পরে আসলে পড়াশোনা করে এই কয়েক মাসে শর্ট সিলেবাস, যেহেতু এই যে লিখে রাখছি শর্ট সিলেবাসে আহামরি কিছু নাই এসএসসিতে। তো শর্ট সিলেবাসে আহামরি কিছু নাই বলতে অনেক কিছু আছে, তো আমাদের কাছে নাই, কিন্তু তোমাদের কাছে আছে অবশ্য। তো শর্ট সিলেবাস পড়ার ক্ষেত্রে অত কষ্ট হবে না আর কি, যদি চেষ্টা করা হয় যে আমার ভালো রেজাল্ট করতেই হবে যে কোনো মূল্যে, তাহলে টেস্ট পরীক্ষার পরেও এসএসসিতে জিপিএ পাস পাওয়া সম্ভব। তো তাই টেস্ট পরীক্ষার পরে পড়াশোনা করে আসলে ভালো ফলাফল করা সম্ভব। তাহলে 2 নম্বর অ্যান্সার হলো যে টেস্ট পরীক্ষার পরেও যারা আসলে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছে না, যে আমি ভাই টেস্ট পরীক্ষার পরে পড়াশোনা করব, মানে আমি আগে ওই যে আমার মতো হেলায় ফেলায় মানে পড়াশোনা করছো আর কি, মানে ওরমভাবে করো নাই, কেয়ার করো নাই, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করছো, তো তারা কিন্তু আসলে টেস্ট পরীক্ষার পরে যদি কয়েকটা মাস সময় দাও তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব আর কি। তো 2 নম্বর অ্যান্সার গেল। তারপরে হলো যে তারপরের যে কোশ্চেনটা হয় সেটা হলো যে ভাইয়া, আমি টেস্ট পরীক্ষার পরবর্তী সময়, ঠিক আছে আমি আপনি বললেন যে টেস্ট পরীক্ষার পরবর্তী সময় ভালো রেজাল্ট করা যায়, কিন্তু ভাই সেটা তো আমার ইচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি তো ভাইয়া, আমার তো ভাই সিলেবাস শেষ হয়নি। দেখো এই জায়গায় একটা কান্নার ইমোজি, সেটা আসলে যদি অন্য কোনো ডিভাইস হইতো তাহলে সুন্দর করে দেখানো যেত। তো আসলে আলটিমেটলি তো ভাই আমার সিলেবাস শেষ হয়নি। তো সিলেবাস শেষ হয় নাই, হয়তোবা এই 2 বছরে বা 1.5-2 বছরে যাই পড়ছো, কিছু না কিছু পড়ছো, তো মানে হয়তোবা মানে ভালোভাবে সবগুলা শেষ হয় নাই, কিন্তু মানে কয়েকবার তো রিভিশন হয়েছে আর কি। মানে রিভিশন মানে হয় না আর কি, সাধ্যের সাথে তো হয়েছে আর কি। যারা প্রাইভেট টিউটর আছে আর কি, মানে প্রাইভেট বেসে যারা তাদের কাছে পড়াশোনা করছো, তারা তো 1-2 বার তো তাদের সাথে হইলেও তো শেষ হয়েছে আর কি। কিন্তু হয়েছে কি, আমি মানে তুমি প্র্যাকটিস করো নাই, এটাই হলো অভাবটা। তো সেই সিলেবাস কিন্তু আসলে শেষ করা সম্ভব। এই শর্ট সিলেবাস কিন্তু শেষ করতে আহামরি কোনো মানে এরকমই লাগবে না। তো ভাই এই কোশ্চেনের অ্যান্সার হলো যে ভাইয়া আমার সিলেবাস শেষ হয় নাই, আমি কী করবো, এটা নিয়ে টেনশন যতদিন করবো তত সময় নষ্ট। টেনশন না করে আজকে থেকে শুরু করলেই এটা একটা বেস্ট অপশন আর কি। মানে এটা একটা বেস্ট তোমার ডিসিশন হবে আর কি, যে আমার তো ভাই সিলেবাস শেষ হয় না, আমি আর পড়বো না, যে আজকে পড়বো না ভাই। আরেকটা সমস্যা হলো কি, যে ঠিক এই টাইমে আসে যে বাড়িতে যখন বসে থাকি 3-4 মাস, প্রাইভেট টিউটর নাই, কোনো নাই, তো নয় কি যে ভাই সিলেবাস আরো 3 মাস সময় আছে, ভাই আরো 2 মাস সময় আছে, বা আরো 4-5 মাস সময় আছে। জুনে যদি পরীক্ষা হয়, তাহলে আজকে হলো গিয়ে 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ শেষ হয়ে
জানুয়ারি 7 তারিখ, আর ভিডিওটা হচ্ছে আর কিছুক্ষণ পরে 8 তারিখ হবে আর কি। তো ধরি জানুয়ারির 8 তারিখ, 8 তারিখ হইলে আর সময় আছে। তো মনে হচ্ছে যে অনেক সময় আছে, যে মনে হচ্ছে যে অনেক সময় আছে, যে জানুয়ারি মাস আছে। তো জানুয়ারির আজকে 8 তারিখ ধরি, 8 তারিখ হইলে আরো এই মাসের 20 দিন আছে। তারপরে দেখা যায় যে ফেব্রুয়ারি মাস পরে আছে, মার্চ মানে রোজার মধ্যে পরে আসে, তারপরে এপ্রিল, মে, তারপরে জুনে পরীক্ষা। আলটিমেটলি যদি আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে জুনে পরীক্ষা হবে। তার মানে এর মাঝে 5 মাস। এখন ধরো তোমার হিসেবে 5 মাস, কিন্তু আমার হিসেবে আর সময় আছে 3 মাস। কেমনে? ধরো জানুয়ারির তো অলরেডি 10 দিন গেছে গা, মানে 8 দিন তো গেছে গে, দেখতে দেখতে 10 দিন গেছে গা, আর ধরি 8 দিনই গেছে। তো 8 দিন গেলে আর বাকি আছে 20 দিন। তাহলে বাকি কতদিন আছে? বোর্ডের এক পাশে যদি লিখি, বাকি সময় থাকলো জানুয়ারি মাসে 20 দিন সময়। এখন আসে ফেব্রুয়ারি। দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে সময় হলো 28 দিন। 28 দিন, এর মাঝে দেখা যায় যে 28 দিন ধরে, 28 দিনই সময় আছে তোমার কাছে। কোনো নির্বাচনের বিষয় তো আর তোমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে 28 দিন, তাহলে জানুয়ারিতে 20 দিন আর এখানে আছে 28 দিন, তাহলে কত হলো? টোটাল হলো 48 দিন। মার্চ, তারপর রোজার মাস ভাই। তৃতীয়ত ধরো ফেব্রুয়ারির হয়তো বা 18 থেকে বা এরকম থেকে রোজা শুরু হবে। তো 18 থেকে শুরু হলে মার্চের দেখা যায় যে আরেক 18 বা মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত রোজা বা এরকম সময় রোজা থাকবে। তো রোজা থাকলে তো মানে মার্চের 20 তারিখের মতো রোজা থাকবে। তো রোজার মাস এটুকু বাদ দাও, রোজার মাস আলাদা করে রেখে, তো রোজার মাস 30 দিন ধরি। এটা একটা আলাদা পয়েন্ট আর কি। তো রোজার মাস 30 দিন, তাহলে রোজার মাস মার্চের কিন্তু 20 তারিখ পর্যন্ত গেল। তার মানে ফেব্রুয়ারি 18 বা যে কোনো তারিখ থেকে শুরু হইলে ধরো মার্চের 28 তারিখ পর্যন্ত, মার্চের 18 তারিখ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত রোজা গেল। তারপরে মার্চের থাকলো আর হলো 10 দিন, এপ্রিল মাস থাকলো, মে মাস থাকলো। এখন দেখা যায় যে রোজার মাস 30 দিন, ঠিক আছে। তারপরে ওই যে 10 দিন থাকলো মার্চের, ওই 10 দিন কিন্তু তোমার ঈদ যে কোনো ভাবে যাবে গা, ঈদের জন্য 10 দিন যাবে গা, যাবে। তাহলে 10 দিন গেল। তাহলে ফেব্রুয়ারি টোটাল কত গেল? মার্চ গেল গা, মার্চও গেল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, চতুর্থ এপ্রিল। আমি এটা আসলে জুন হিসেবে ধরতেছি। এপ্রিলের ধরো 30 দিন, আর এরপরে 1 মাস পরে এলো মে। দেখা যায় যে মে মাসের আমার মনে হয় বেশিরভাগ রোজার বড় ঈদের পরপর সময় যদি পরীক্ষা জুন মাসে নেয়, তাহলে মানে পরে বড় ঈদের পরে পরের সময় হলো তোমার কি হবে? পরীক্ষা, এসএসসি পরীক্ষাটা হবে। তো তাহলে মে মাসের ধরো 30 দিন, ঠিক আছে। তাহলে আমি আবার হিসাবটা বলি ভাই। এনে জানুয়ারি মাসে পাইলা আজকে 10 দিন গেছে গা, আজকে 8 তারিখ। তাহলে জানুয়ারি মাসের 8 তারিখ আর 20 দিন সময় আছে, 20 দিন আছে। তাহলে আমি এনে যোগ করি যে জানুয়ারি মাসে হলো কত? 20 দিন। আর ফেব্রুয়ারি মাসে 28 দিন, 28 দিনের মধ্যে তোমার ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, 18 তারিখের দিকে হয়তো রোজা শুরু হবে। তাহলে রোজা শুরু হলো এই রোজার মাসের 30 দিন। তাহলে 30 দিনের মধ্যে তুমি তো মানে রোজার মধ্যে তুমি ভাই ওরকম ভাবে পড়তে পারবে না। দিনে যদি সারাদিন যদি রোজা থাকো, দেখা যায় যে তারপর তারাবি আছে, মানে মুসলিম ধর্মে যারা আছে, তো তারাবির সময় আছে। তারাবির সময়ে তার পড়াশোনা হবে না। তো ইফতার করার পরে দেখা যায় যে
কিছুক্ষণ সময় রেস্ট নেওয়া হবে, তারপরে রেস্ট নিতে নিতে দেখা যায় তারাবির সময় হয়ে গেছে গা। তো তারাবির সময় কিছুক্ষণ পরে মানে হয়তোবা অনেকেই তারাবির নামাজ পড়ে তারপরে আসে আর শরীর কোলাবে না, তারপরে ঘুমাবা, ঘুমাই দেখে শেষ রাতে উঠবা, শেষ রাতের পরে দেখা যায় যে মানে আলটিমেটলি শরীর আর খাওয়ার পরে পেট মানে ফোলা থাকে বা ভরা থাকে, তো তারপরে আর কি পড়াশোনা হয় না। তো ঘুমাইলে আলটিমেটলি রোজার মাসে অত পড়াশোনা মানে যদি কঠোরভাবে যদি মানে শক্তভাবে যদি মানে সংকল্পবদ্ধ না থাকে, তাহলে আসলে রোজার মাসে অত ওরকম ভাবে পড়া হয় না। যার কারণে রোজার মাসটা তোমার যতটুকু পারো সেটা ইসলাম ধর্ম মেনে বা ধর্মীয় মানে মেনে তারপরে সেটা হলো যে প্লাস পয়েন্ট যতটুকু পড়া যায় আর কি। কিন্তু বাদ বাকি তোমার সময় থাকবে, রোজার মাসটা তোমাকে মানে হাতের এক্সট্রা সময় ধরতে হবে, মানে এটা আসলে বাদ দিয়ে দিতে হবে আর কি। তাহলে এই হলো 20 দিন আর এলো 28 দিন, তাহলে কত দিন হলো? তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি 28 দিন, 28 দিন। তারপরে ফেব্রুয়ারির তো কিছু অংশ, যেমন ফেব্রুয়ারির 18 তারিখে যদি রোজা শুরু হয়, তাহলে 18 তারিখে থাকলে ওই জায়গায় থাকে 10 দিন। আর মার্চের হলো 20 দিন, মানে মার্চের 20 দিন হবে। আর হলো রোজা ফেব্রুয়ারির হলো 18 তারিখ শুরু হলে তাই আর 10 দিন, মানে আমি 18 তারিখ এমনি ধরে নিলাম আর কি, হয়তো এরকম আশেপাশে রোজা শুরু হবে আর কি। তো তাহলে ফেব্রুয়ারির হলো 10 দিন আর মার্চের হলো 20 দিন, এই হলো 30 দিন হলো কি রোজা। তাহলে মার্চের যে আরো 10 দিন বাদ থাকলো, ওই 10 দিনের মধ্যে তো ঈদ হবে। তো ঈদের কারণে দেখা যায় যে 10 দিন বাদ বাদ গেলে তাহলে মার্চের ফেব্রুয়ারি ধরতে হবে কত? 28 দিন না, সরি, ফেব্রুয়ারির হলো 28 দিন থেকে 18 না, ফেব্রুয়ারির হলো 18 দিন, ফেব্রুয়ারি 18 দিন, কারণ হলো 18 তারিখ থেকে রোজা শুরু হবে। ফেব্রুয়ারি তাহলে 18 দিন। আর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যে 18 পরে যে 10 দিন আর মার্চের হলো 20 দিন, এই টোটাল কত হলো? মার্চের 20 দিন আর ফেব্রুয়ারির হলো কত? 18 পরে 10 দিন, এলো 30 দিন। এই 30 দিন তারপরে হলো তোমার বাকি বাদ দিন, যে বাকি মার্চে যে 10 দিন, সেটা তো গেল, কি গেল? ঈদ গেল। ঈদ যাওয়ার পরে তারপরে আসো মার্চ গেল, তারপরে এপ্রিল গেল। এপ্রিলের 30 দিন, ধরো এপ্রিলের সরাসরি 30 দিনই ধরি। তারপরে তুমি আসলে এই যে মার্চের পরে যায় মানে ঈদ শেষ করে, তখন তুমি আবার মানে এইটুকু মানে ঈদের পরে 10 দিন পার হওয়ার পরে তুমি আসলে সব ভুলে যাওয়া বলতে আমি একটু মাঝে মাঝে উপভাষা বা আঞ্চলিক ভাষা ইউজ করি, সেই জন্য কেউ মাইন্ড করবে না। তো এই যে ঈদের পরে আর কি, রোজার ঈদের পরে, তখন দেখা যায় যে অনেকে আতঙ্কে থাকবে যে আর তো সময় নাই, মানে ঈদ শেষ করার পরে 10 দিন গ্যাপ যাবে বা 10 দিন 7-8 দিন গ্যাপ যাবে। এই গ্যাপ যাওয়ার ফলে দেখা যায় যে অনেকেই চিন্তা করবে যে যে কোনো ভাবে যাবে আর কি ঈদের জন্য আনন্দে আর কি। তো আনন্দে যাওয়ার পরে দেখা যায় যে সময় যখন যাবে তখন মনে হবে যে আমার তো আর সময় নেই, আর তোমার তো মাঝখানে 2 মাস আছে, কি আছে, এপ্রিল আর মে। তখন দেখা যায় যে মানে এর আগের গুলা সব বাদ, এখন আবার নতুন করে অনেক পাবলিক আছে শুরু করবো আর কি। এর হবে আর কি পাবলিক আর কি, মানে কিছু পাবলিক আছে যে শেষও নেই, আবার মানে দেখা যায় যে আগের গুলা আমরা নিজেরাও আর কি আগের গুলা শেষ হয়ে মানে আগের গুলা ভুলে যায় আর কি, যে আনন্দের কারণে 10 দিন গ্যাপের কারণে ভুলে যায়, আবার নতুন করে শুরু করবো। তো এই পাবলিকেরা তো 30 দিন, এই এপ্রিলে 30 দিন, মে মাসে দেখা যায় যে মে মাসে দেখা যায় যে এই সময় যায়, মে মাসে 30 দিনই ধরি, তাহলে টোটাল 3 মাস না, আইসটে ঘুরে ফিরে 4 মাস হইতে পারে। তাহলে 1 মাস 2 মাস 3 মাস আর 18 28, এই টোটাল ধরে হলো 1 মাস, এই টোটাল 4 মাস সময় আর কি। এই টোটাল 4 মাস সময় আছে আর কি, যদি জুন মাসে পরীক্ষা হয়। তারপরে মে মাসের পরে তো জুনের হয়তো বা, যেহেতু ছোট ঈদ আগে আসছে, ছোট ঈদ মানে সম্ভবত বড় ঈদ কত তারিখে, সম্ভবত তারিখটা আমি যদি দেখি একটু, এক মিনিট, বড় ঈদের তারিখটা একটু সার্চ
দেখি আর কি। তো বলা হলো যে আর কি, হ্যাঁ চলতেছি। আসলে বড় ঈদ বলতে আমি ঈদুল আজহার কথা বলছি। সম্ভাব্য তারিখ 27শে জুন। তো 27শে জুন, তার মানে পরীক্ষা বলা যাচ্ছে না আসলে, জুন মাসে বলা হয়েছে এখন, মানে 27শে জুন, তাহলে জুন, তাহলে জুনের 27শে জুন পরে, মানে জুনের পরে পরীক্ষা হইতে পারে, তো এর আগেও পরীক্ষা হইতে পারে। জুন মাস যেহেতু বলা হয়েছে সম্ভাব্য তারিখ, আমি যতটুক অনলাইনে দেখলাম আর কি, আমি একটু দেখি। সরি, এখানে আমি যতটুকু দেখতে পারছি যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, 2026 সালে এসএসসি পরীক্ষা এপ্রিল এর শেষ সপ্তাহ অথবা মে মাসের প্রথম দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বলা হয়েছে যে এপ্রিল, মে মাসের প্রথম সপ্তাহ, তার মানে 4 সপ্তাহ নাই, মানে মে মাসের প্রথম সপ্তাহ, তার মানে মে বাদ, তার মানে এই জায়গা থেকে 1 মাস বাদ। দেখো ঘুরে ফিরে 3 মাস, বলছিলাম 3 মাস, 3 মাস সময় থাকবে, তার মানে মে মাস বাদ, তার মানে জানুয়ারি থাকলো 20 দিন, আর হলো কি ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে রোজা, এই 18 দিন সময় হলো, তাহলে ফেব্রুয়ারি মাসের 18 দিন হলো কি, ফেব্রুয়ারি মাসে 18 দিন, বাকি থাকলো কত দিন, 10 দিন, সেই 10 দিন আর হইলো মার্চ মাসে হলো কি 20 দিন, এই মাস হলো 10 দিন আর 20 দিন হলো কি রোজা, তার মানে কত তারিখে যাবে, ধরো মার্চের 20 তারিখ পর্যন্ত যাবে, মার্চের 20 তারিখে গেলে বাকি থাকে 10 দিন, মার্চ মাসে আরো 10 দিন থাকে না, সে 10 দিন যাবে, মানে 10 দিন যাবে ঈদকে লাগা, তাহলে টোটাল কত, 18 দিন, আর এই রোজার মাসটা আমি আলাদা করে ধরছি, তো আর এপ্রিল মাস হলো 30 দিন, মার্চ এপ্রিল, তো তাহলে ফেব্রুয়ারি আর মার্চ এই দুইটা মিলে হলো কত, 1 মাস, 2 মাস, আর হলো এই রোজার মাস, এই 18 আর 20 এর দুটো 1 মাস ধরছি, এটা 2 মাস আর রোজার মাস মিলে হলো 30 দিন, এটা হলো 1 মাস, তাহলে এই হলো 3 মাস আছে। এই 3 মাসের মধ্যে দেখো আবার এই রোজার মাসে তো তুমি পড়তেই পারবে না, এই রোজার মাসে একটু কম পড়া হবে, তার মানে এটা ধরো তুমি গণায় রাখলা না, এটাও গণাইতে রাখলা না, তাহলে সময় আছে মাত্র 2 মাস, তাহলে দেখো ভাই হাতে তোমার সময় আছে মাত্র 2 মাস সময়, আমি সরি
আমি হয়তো আগের নিউজটা দেখছিলাম যে জুন মাসে পরীক্ষা হতে পারে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে এপ্রিলের শেষ সপ্তাহ অথবা মের প্রথম দিকে পরীক্ষা শুরু হবে। তবে এই যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এই যে ঈদ উল ফিতর, তারপরে নির্বাচন, রোজা, রমজান ইত্যাদির কাছে পিছিয়ে গিয়ে তার মানে এটাই মাস্ট যে তোমরা ধরে রাখো যে এপ্রিলের মোটামুটি বলা আছে যে এপ্রিলের শুরুতে পরীক্ষা শুরু হবে আর কি। হ্যাঁ, শুধু দেখা যাচ্ছে তো ভিডিওতে, মানে ভিডিও আসলে ভিডিও ম্যান কেউ নাই, তো যার কারণে আমাকে আসলে দেখতে হয়। তো যার কারণে তোমার সময় আছে মাত্র কত মাস, 2 মাস সময়, মানে পড়ার জন্য আর কি, মানে বেসিক ক্লিয়ার করার জন্য, বেসিক মানে সবকিছু করার জন্য 2 মাস সময় আছে। তো হাতে সময় আছে মাত্র কয় মাস, 2 মাস। তো আমার হিসাবটা তো বুঝছো কি হিসাব, যে জানুয়ারির মানে তোমার আজকে হলো 10 তারিখ, মানে 8 তারিখ আর কি, 8 তারিখ ধরো 10 দিন সময় নাই, তার মানে জানুয়ারিতে আর 20 দিন সময় আছে জানুয়ারি, আর ফেব্রুয়ারির হলো 28 দিন, 28 দিনের মধ্যে তোমার হলো ফেব্রুয়ারির 18 তারিখের দিকে হলো রোজা হবে, তাহলে 18 তারিখে রোজা হলে সেই 18 দিন তুমি পাইলা, ঠিক আছে, সেই 18 দিন এক্সট্রা পাইলা, বাকি থাকলো কত দিন, আর হলো কি 10 দিন সময় থাকলো, সেই বাকি ফেব্রুয়ারির বাকি 10 দিন, মানে ফেব্রুয়ারির যে আরো বাকি আছে সেই বাকি 10 দিন, আর হলো মার্চের যে আরো 20 দিন আছে, মানে মানে রোজাটা কি 1 মাস না, 1 মাস গেলে তাহলে ফেব্রুয়ারির 10 দিন আর মার্চের হলো 20 দিন, তার মানে মার্চের 20 তারিখ পর্যন্ত যাবে, মানে রোজা আর কি, রোজা যাবে আর কি। তাহলে 20 তারিখ পর্যন্ত গেলে তাহলে ফেব্রুয়ারির 10 আর হলো মার্চের যে 20 দিন, সেই 20 দিন মিলে রোজার মাস, তাহলে মার্চ গেল, মার্চ আর হলো কি সরি, তাহলে মার্চের আর 10 দিন বাদ থাকলো, মানে ঈদের, মানে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মানে 10 দিন বাদ থাকলো, সেই 10 দিন হলো কি ঈদ, সেই ঈদের জন্য 10 দিন পড়াশোনা হবে না, যার কারণে 10 দিন বাদ, তাহলে মানে সেই মাস মিলে সেই 10 দিন আর হলো মার্চ মাসের 20 দিন, সেটা মিলে আর ঈদ তো গেল গা, মানে টোটাল মার্চ মাস শেষ, সব মিলে কি মানে ফেব্রুয়ারি মার্চ মিলে হলো কি রোজার মাস, আর হলো এপ্রিল, কি এপ্রিলের দিকে, সরি মে মাস হবে না, আর হলো এপ্রিল মাস, তাহলে টোটাল দেখো 20 দিন সময় পাইলা, ফেব্রুয়ারি হলো 18 দিন সময়, আর 10 দিন বাদ থাকলো, মানে সরি ওই ফেব্রুয়ারি মাসে 10 দিন বাদ থাকলো, আর রোজা যেহেতু 30টা, তাহলে 10 দিন আর হলো মার্চ মাসের হলো কত 20 দিন, টোটাল কত হলো 30 দিন, সেই 30 দিন আর হলে যে মানে মার্চ মাসের যে বাকি 10 দিন থাকলো সেটা হলো ঈদের দিন, তাহলে সব মিলে কত রোজার মাস, মানে রোজার মাসে এক মাস আর কি, আর এই এপ্রিল মাসের হলো 30 দিন, তাহলে টোটাল সময় আছে 3 মাস, রোজার মাসে একটু পড়া কম হবে, আর হলো কি তার তোমার হাতে থাকলো কি 2 মাস। এখন ভাই এই 2 মাসে তোমার পড়াশোনা শেষ করতে হবে, এসএসসি 26 ব্যাচ, এটা কি কি সিলেবাস শেষ করতে হবে, শর্ট সিলেবাস, এই দেখো শর্ট সিলেবাস। তো এখন ভাই সিলেবাস, এতদিন শুধু প্রাইভেটে গিয়েছি বাট পড়াশোনা করতে পারিনি, এটা একটা কমন মানে সমস্যা আর কি। তাহলে 3 নম্বরের সমস্যা আমি কথা বলছি, এখন মানে সময় কতটুকু আছে সেটা নিয়ে আলোচনা করলাম কিছুক্ষণ, তাহলে এইটুকু আসা আপাতত বুঝছো যে সময় কিন্তু ভাই বেশি দিন নাই, মাত্র 20 দিন সময় আছে, সরি মাত্র 2 মাস সময় আছে হাতে পড়াশোনা করার জন্য, আর 1 মাস তো রোজা, তো রোজার মাসে তো আসলে পড়াশোনা খুব কম হয়, তার কারণে দেখো রোজার মাস তোমার হাতের গোনায় রাখা যাবে না, কোনায় রাখা যাবে না, তার কারণে তোমার পড়াশোনা করতে হবে আর কি, মানে সিলেবাস দ্রুত শেষ করতে হবে। তো এখন যেহেতু প্রাইভেটে গিয়েছো আর আসছো, এখন সিলেবাস শেষ হয়, এখন তাহলে ভাই বই নিয়ে পড়তে হবে, নাহলে উপায় নেই, বই পড়তে হবে এখন। আর সবাই, আর যদি এখন সিলেবাস শেষ করিনি আর এখন থেকে যদি প্রিপারেশন নিলে কি সিলেবাস শেষ করা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই সিলেবাস শেষ করা যাবে, তবে একটা দৃঢ় সংকল্প থাকতে হবে যে তুমি আসলে এতদিন পড়ো নাই, মানে ফাঁকিবাজি করছো বা অন্য কোনোভাবে সময় নষ্ট করছো। তো তোমার জন্য সেই ওই আমাদের গ্রামে একটা কথা আছে যে কি জানি করে কয়,
কথাই মানে আমি আমাকে প্রপারটা মনে হচ্ছে না, বা গ্রামের ভাষায় সেই কথা মনে হচ্ছে না। সেটা হলো যে যদি তুমি কোনো সময় পাপ করো, সেই পাপের প্রায়শ্চিত্ত তোমার পেতে হবে। তো যেহেতু তুমি পাপ করছো, যে হয়তো বা কোনো কারণে, বা পাপ বলতে না, তোমার এমন অনেক ছাত্র শিক্ষার্থী আছে যে অসুস্থ আছে, বা কোনো একটা ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা অন্য কোনো কারণে সে পড়াশোনা করতে পারে নাই, এটা স্বাভাবিক হইতেই পারে আর কি। তো তারা আসলে এই 3 মাস, মানে যে 3 মাস আছে, এই 3 মাস যদি প্রাণপণে চেষ্টা করে এসএসসিতে জিপিএ 5 পাওয়া সম্ভব, যদি একবার লো কোয়ালিটির ছাত্র যে একদম ফেল করবে এরকম ছাত্র। আমি আমার মনে দেখছি যে আমি নিজেই, তো আমি মানুষের কি বলবো, আমি নিজেই এসএসসিতে ওরকম ভালো করে পড়তে পারিনি, যার কারণে দেখা যায় যে আমার রেজাল্ট অনেক খারাপ ছিল। কিন্তু আমি চাইছিলাম যে আমি টেস্ট পরীক্ষার পরে আমি পড়বো, পড়ে মানে ওই যে যে সময়টা আমি বললাম, যে প্রথমে বলছি যে 3 মাস সময় আমার হাতে ছিল, আমি এক বড় ভাই মানে এরকম ফ্রি ক্লাসগুলা, মানে গাইডলাইন মূলক ক্লাসগুলা দিচ্ছিল। তো ওই ভাইয়ের দেখা যে গাইডলাইনগুলো, সেগুলো মোটামুটি ভালোভাবে মানে ফলো করতেছিলাম। ভাই শুধু গাইডলাইনই দিয়ে নাই, তারা এখন ভাই হলো এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে বের হয়ে ইন্টার্ন করে শেষ করছে। আরেকজন ভাই ছিল, তিনি এখন আমেরিকাতে আছে। তো তারা এই গাইডলাইনগুলো মানে দিতেছিল। তো আমি সেগুলা ভালোভাবে মানে নিয়েছিলাম আর কি। তো সেগুলা আসলে তোমার যে ভাই তোমাকে বিভিন্ন গাইডলাইন দিবে, সেগুলা তুমি আমলে যদি নিয়ে, যদি একটু মানে নিজের কাছে রেখে যদি কব যে আরে এই ভাই কি হয়েছে, এই ভাই কি পড়াইতেছে, কি বলতেছে আজুবাজু কথাবার্তা, সেগুলো যদি মানে ইগনোর করো, ইগনোর করে দেখা যায় যে তুমি হয়তো বা ইগনোর করতে পারো, কিন্তু আসলে এরকম টাইমে অনেক ভাইরা, মানে আমার ভাই যে এরকম করে করছে, মানে গাইডলাইন করছে, আমিও চাই যে আমার ভিডিওগুলো যাতে দেখে কিছু কতিপয় শিক্ষার্থী হলেও যাতে হেল্প পাক। আর যারা মনে করে যে না, আরে হোদাই এগুলো কি বেসাল পারে না পারে, বাদ, এত কষ্ট করে শীতের মধ্যে মানে আমি ক্লাস করাইতেছি বা আমি গাইডলাইন দিচ্ছি, তো এখন যারা এই কষ্টের মূল্য যারা না দিয়ে বলবে আরে ভাই হোদাই কি বেসাল পারে না পারে, তো এগুলো যারা বলবে তারা আসলে আলটিমেটলি শেষ দিকে হয়তো বা ভালো ছাত্র অনেকে আছে, তারা বলবে আর এগুলো দেখার দরকার নেই। আর যারা, আমি মূলত তাদের জন্য এই ভিডিওগুলো না, ভিডিও হলো যারা একদম শুরু থেকে শুরু করবে আর কি, মানে এখন শুরুর স্টেজে আছে, যে আমি এতদিন কিছু পড়িনি, আমি এখন থেকে যাত্রা শুরু করতে পারবো, তাদের জন্য এই ভিডিওগুলো। এবং আমি সামনে কিভাবে শর্ট সিলেবাস শেষ করা যায় সেগুলো আলোচনা করব, এবং সেই শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করব না, মানে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে শেষ করাবো, এবং সেই অধ্যায়ের যে বেসিক থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেলে যত কিছু আছে আমি চেষ্টা করব ফ্রিতে সবগুলা শেষ করে দেওয়ার। তো যারা আমার সাথে কন্টিনিউ করবা, আমি আশা করি তোমরা ভালো করবে ইনশাল্লাহ। তো তাহলে তো বুঝতে পারছো যে প্রিপারেশন নিলে আসলে সিলেবাস শেষ করা সম্ভব। এখন সব নিচে একটা লেখা আছে যে একটা বড় কমন ডায়লগ আর কি, এখনকার জেনারেশনের সবচেয়ে কমন একটা ডায়লগ, যে চ্যাপ্টার আভি বাকি হ্যাঁ, মানে এরপরে আরো মানে অনেক কিছু আছে আর কি। তো চলো এখন আসো যে এটুকু পর্যন্ত আসলে তো কোশ্চেন তো সবকিছু দেখলাম, এখন আমাদের সিলেবাসে কি কি আছে, সিলেবাস আমরা যে প্রিপারেশন নিব এই সিলেবাসে আসলে কি কি আছে, মানে যারা সায়েন্সের আর কি, আমি তো সায়েন্সের এতক্ষণে যা কথাবার্তা বললাম, মানে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো যার কারণে আমি সায়েন্সের বিষয়গুলো আলোচনা করব, বা বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আলোচনা করব শর্ট সিলেবাসের, মানে 26 ব্যস্ত শর্ট সিলেবাস। তো আসো প্রথমে আলোচনা করি ফিজিক্স নিয়ে। ফিজিক্স, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান, এতদিনে হয়তো বা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে কি কি অধ্যায় তো আছে সেগুলো হয়তো বা তোমরা পড়ে বসেছো, তবুও আমি লিখি। 1 নম্বর অধ্যায় হলো ভৌত রাশি ও তার পরিমাপ। 2 নম্বর অধ্যায় হলো গতি। 3 নম্বর অধ্যায় হলো
বল। 4 নম্বর কি কাজ ক্ষমতা ও শক্তি। পঞ্চম অধ্যায়ে তোমাদের শর্ট সিলেবাস নাই, ষষ্ঠ নাই, সপ্তম অধ্যায় হলো তরঙ্গ শব্দ। অষ্টম অধ্যায় হলো আলোর প্রতিফলন। দশম অধ্যায় হলো স্থির চৌদ্বীপ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। বিষয় হলো যে মাত্র কয়টা অধ্যায়, 1 2 3 4 5 6 7 অধ্যায়। ভাই 7টা অধ্যায় কি আসলে তোমাদের বইয়ে যে ছোট অধ্যায় আর কি, এগুলো আসলে এই 7টা অধ্যায় যদি তুমি প্রতিদিন যদি একটা করে অধ্যায় শেষ করো, মানে একটা করে অধ্যায় যদি শেষ করো তাহলে 7 দিন সময় লাগবে। 7 দিনে অধ্যায় শেষ করা সম্ভব, কারণ তোমরা অলরেডি এই শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় কোনো না কোনো অধ্যায় পড়ে আসছো। এখন দেখো যে ভৌত রাশি ও তার পরিমাপ, এখন বিষয় হলো কি যে তুমি এই অধ্যায়গুলো পড়বা, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ। এখন এগুলোর বিভিন্ন ইকুয়েশন তোমরা জানো, সূত্র আবিষ্কার হয়েছে এবং এই সূত্রগুলার বিভিন্ন একক থাকে, যেমন বলের একক কি নিউটন, কাজের একক কি জুল। তো এই এককগুলো আসলে পড়াশোনা হলো কি এই ভৌত রাশি ও তার পরিমাপ, তোমরা হয়তো বা তখন পড়ছো। আর কিছু এই ভৌত রাশি ও তার পরিমাপের আরো কিছু বিষয় পড়াশোনার বিষয় আছে, সেগুলো হলো কি বিভিন্ন বিজ্ঞানের, মানে প্রাচীন বিজ্ঞানী, তারপর মধ্যযুগের বিজ্ঞানী, তারপর আধুনিক যারা বিজ্ঞানের মানে পদার্থ বিজ্ঞানে যারা অবদান রাখছে। আসলে মূলত ফিজিক্সটা কি, ফিজিক্স হলো যে তোমার মনে করো যে একটা পদার্থ, বা ধরো এটা এরকম একটা লাইট, এটা একটা পদার্থ, বা এটার কাজটা কি যে এটা আলো দিচ্ছে আর কি। তো এই পদার্থটা আসলে আলো দিচ্ছে, যে এই পদার্থের কাজটা, বা একটা ইঞ্জিন, বা এটা একটা লাইটের কি একটা, তার এই লাইটের ভিতরে কি আছে, ব্যাটারি আছে, তারপরে মনে করো যে এই লাইটের একটা লাইট যে আছে, মানে বাল্ব দিয়ে লাইট কিভাবে কাজ করতেছে আর কি। তো সেই একটা মেকানিজম আছে না, সেই এই মানে লাইট জ্বলানোর জন্য, বা এই জায়গায় একটা ইলেকট্রিসিটি কাজ করতেছে না, তো কারেন্ট ইলেকট্রিসিটি তো তোমাদের নাই। তো যার কারণে এই মানে এই মেকানিজম, এই পদার্থের ভিতরে কিভাবে মানে লাইট আর কি করতেছে, মেকানিজমটা কি, সেই বিষয়ে আসলে ফিজিক্সে কাজ করে। তার মানে মধ্যে পদার্থটা ব্যবহার করে কিভাবে মানুষ অন্যান্য মানে সুযোগ সুবিধা নিতে পারে, বা ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রপাতি এগুলাকে আবিষ্কার করে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন বিমান, তারপরে তোমার উড়োজাহাজ, যত কিছু বলো আর কি, যত মানে যেমন আমি ভিডিও করছি আমার ডিভাইস, সেগুলো ফিজিক্সের, বিভিন্ন ইলেকট্রনিক্সের বিষয় মানে আছে আর কি, মেকানিজম আছে। তারপরে দেখা যায় যে ব্যাটারি, এগুলো বেশিরভাগই ফিজিক্সের পড়াশোনা। তো সবাই জানো যে, সো সবাই এগুলো জানো, কিন্তু আমি একটু এই জন্যই বললাম। তো ধরো এই অধ্যায়ে তাহলে কি ভৌত রাশি তার পরিমাপ, দেখতেছো নাম হলো কি পরিমাপ। তার মানে তোমরা জানো যে এই অধ্যায়ে কি করতে হবে, পরিমাপ বিষয়ে কোনো কিছু পড়তে হবে। যে তার মানে সকল যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে যে পরিমাপ রিলেটেড, যে ফিজিক্সের ভিতরে যে পরিমাপ করতে হয় বা মেজারমেন্ট করতে হয়, সেই মেজারমেন্টের বিষয়গুলো কি, বা ম্যাগনিটিউড বা মান নির্ণয় করতে হয়, সেগুলো কি এই ভৌত রাশি তার পরিমাপে পড়তে হয় আর কি। তার মানে সম্পূর্ণ অধ্যায়গুলো, অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের যে এককগুলো আছে, একক মাত্রা তোমরা অনেকে জানো যে একক বা মাত্রা, সেগুলো কি 1 নম্বর অধ্যায়ে পড়ানো হয়। 2 নম্বর হলো কি গতি। নাম শুনতেই মানে বোঝা যাচ্ছে যে গতি বলতে আমরা যে চলাচল করি, যে গতি, গাড়ির গতি আছে, তারপরে বেগ, তারপর কি ত্বরণ, এগুলা নিয়ে পড়াশোনা করা হয়। তারপরে কি সুষম ত্বরণ, তারপর হলো কি বিভিন্ন প্রকার মানে গতির সমীকরণ যেগুলো, সেগুলো নিয়ে পড়াশোনা করা হয়। এগুলো আহামরি কোনো কঠিন না। তারপর 3 নম্বর অধ্যায় বল। এখন বিষয় হলো কি, বল প্রয়োগ না করলে কি গতি তৈরি হবে, গতি হবে। যেমন তোমার যদি শক্তি না থাকে, যেমন একটা রোগা, কোনো শক্তি নাই, কোনো মানে অসহায় হয়ে গেছে, এরকম ধরো জরাজীর্ণ অবস্থা, শরীরের শক্তি নাই,
খাবার নাই, খাবার খায় না আর কি, একদম হ্যাংলা পাতলা হয়ে গেছে, তেমন লোকের শক্তি নাই, কি মানে বল প্রয়োগ করতে পারবে না, যার কারণে সে হাঁটতে পারবে না। তার মানে কোনো কিছু চলতে হলে প্রথমে কি বল বল পড়তে হবে আর কি, মানে বল সম্পর্কে জানতে হবে, তারপরে কি সেই বিষয়ে ধরো আঙুলি ডাস্টারটা এভাবে স্থির আছে, তার মানে আমি কোনো বল প্রয়োগ করিনি, তাহলে আমি এইভাবে বল প্রয়োগ করলাম, তার মানে এটা গতি তৈরি হলো, তার মানে বল দিলে তারপরে কি গতি তৈরি হয়, তাহলে আমাদের বল আগে জানতে হবে, তারপর কি গতি করতে হবে। আচ্ছা আমি সিম্পল ভাবে বললাম, তাহলে বলের মধ্যে কি পড়তে হয়, বলের মধ্যে নিউটনের সূত্রগুলো পড়তে হয়, তারপরে গ্যালিলিওর যে ঘর্ষণ পড়তে হয়, তারপরে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সরি এটা তো গতি অধ্যায় পড়তে হয়, তো এই জায়গায় আরও কিছু পড়তে হয়, নিউটনের সূত্রগুলো পড়তে হয়, তারপরে তোমার ঘর্ষণ সম্পর্কিত পড়াশোনা করতে হয়, তারপরে আরও কিছু হয়তো তোমরা সবাই জানো যে বল দেয় কী কী বলা হয়, এবং কাজ ক্ষমতা শক্তি। এখন বিষয় হলো বল প্রয়োগ করলে কতটুকু কাজ হলো, যে আমি ডাস্টারটা এইভাবে ইডিক দিলাম, এটা কতটুকু কাজ হইলো, মানে কাজটা আমি করছি, ধাক্কা দিছি মানে কাজ তো করছি, তো এই কাজটা করলাম, এই কাজটা কি পরিমাণ কাজ হলো সেগুলো কি চতুর্থ অধ্যায়। এবং আমার যেহেতু আমার বল প্রয়োগ করলাম, এখন যদি এই জায়গায় আমি যদি একটা ধরো আমি এই হাতে না ধরো 100 টনের একটা রাখলাম, এখন আমি যদি হাত দিয়ে ধাক্কা দিই সেটা কি সম্ভব, এটা কি আগাবে জীবনে, তাহলে আমার তো ক্ষমতা থাকতে হবে, যে এটা সরানোর জন্য যে যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতাটা তো থাকতে হবে, না থাকলে তো আমি আগাইতে পারবো না, সে হলো ক্ষমতা। এবং শক্তি হলো কি, যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তো কাজ করার সামর্থ্য, এমন দেখা যাচ্ছে যে আমার কাজকর্ম কি, আমার সামর্থ্যই নাই, মানে আমি যে ধাক্কা দিব এই সামর্থ্যই নাই, তাহলে আমি কাজকর্ম কেমনি, শক্তিই নাই, তাহলে আমি কাজকর্ম কেমনি, এই সামর্থ্যটা তো আগে থাকার লাগবে, যে আমার এই ধাক্কা দেওয়ার সামর্থ্য আছে, বা আমার এটা শক্তি আছে যে আমি এটা ধাক্কা দিতে পারবো, তো আমার শক্তি নাই, আমি এটা হাতে তুলবার হইতেছি না, তাহলে আমি শক্তিই নাই, তাহলে ধাক্কা কেমনে দিব, তো এই কাজ ক্ষমতা শক্তি দেওয়া বুঝছো, মানে এগুলো তো তোমরা ভিতরের কি কাহিনী সেগুলো পরে পড়াবো আর কি, এটা হিন্টস দিতেছি আর কি, মানে প্রত্যেকটা অধ্যায়ের আর কি। তারপরে তরঙ্গ শব্দ, এখন বিষয় যে আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ বা তোমাদের কানে যাচ্ছে আর কি, তো সেই কানে যাওয়াতে একটা প্রত্যেকটা শব্দের একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গ আকারে তোমাদের কানে যায়, মানে কানে যাচ্ছে আর কি, সেই তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে তরঙ্গটা মানে একটা তরঙ্গটা কিভাবে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গের বেগ কত, যেমন আমরা জানি যে কি শব্দে যে বেগ, শব্দ এক প্রকার তরঙ্গ, শব্দ এক প্রকার হলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে শব্দের বেগ কত সেগুলো বিষয় নিয়ে কি, শব্দের বেগ কি 330 অথবা কি 332 মিটার পার সেকেন্ড, তো সেগুলো কি তরঙ্গতে পড়ানো হয়, যেমন তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে কি তরঙ্গ বেগ, তারপরে কি বিস্তার, তারপরে হলো যে মানে পর্যায়কাল, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তারপরে বিভিন্ন কিছু আছে আর কি, ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক, এগুলো নিয়ে পড়াশোনা করা হয়, তো এগুলো বিস্তারিত আমি পড়াবো যখন অধ্যায়গুলো যখন পড়বো, স্পেসিফিক ভাবে অধ্যায়গুলো পড়াবো, তখন এর ভিতরে যখন যাবো তখন আমি মানে বিস্তারিত বেসিক সব পড়াবো আর কি। আলোর প্রতিফলন, আর বিষয় হলো যে এই জায়গায় হয়তো আলোর প্রতিফলন দেখা যাচ্ছে, দেখো এই আমার এই জায়গায় একটা ছোট লাইট আছে, বা ওই যে এই লাইটটা দেখতে পাচ্ছ, এটা একটা বড় লাইট আছে, ওই আলো এই জায়গায় পড়ছে, পরে এই জায়গা থেকে আবার তোমাদের ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে এই জায়গায় আলোর প্রতিফলন করছে, তো এখন আলো আমরা তো দেখতে পাই, যখন আমাদের চোখে পড়ে তখন আমরা দেখতে পাই, যেমন এই জায়গা থেকে আলো তোমাদের এই ডিভাইসের মাধ্যমে গিয়ে একদম তোমাদের চোখে পড়তেছে, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ, তো প্রতিফলন তো বুঝছো যে আলো কিভাবে তোমাদের, মানে আলো বিষয়গুলো কি, আলো এক প্রকার কি, আলো হলো একটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ শব্দ তাই করবা, তো আলোর প্রতিফলন, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে কাজ করে, কিভাবে আলোটা আসলে কিভাবে প্রতিফলন হয়, বা প্রতিফলনের বিভিন্ন সূত্র আছে, I=, আর বিভিন্ন এর সূত্র আছে, তারপরে কি দর্পণ আছে, উত্তল দর্পণ, অবতল দর্পণ, লেন্স, এগুলো আছে, তো এগুলো পড়বা ভিতরে আর কি। তারপর স্থিরতড়িৎ কি, মানে ওই মানে জানো কারেন্ট ইলেকট্রিসিটি মানে কি চলতড়িৎ, তার মানে আমাদের বাসায় মানে কিভাবে কারেন্ট আসে,
তারপরে আমরা কারেন্ট বা বিদ্যুৎ কিভাবে মেজারমেন্ট করি, এগুলো কি চলতরিতি। আর স্থির তড়িৎ মানে হলো যে স্থির চার্জ, মানে চার্জটা আসলে স্থির, অ্যাট রেস্ট, মানে চার্জ এটা আসলে এর ভিতরে কোনো বেগ নাই, মানে চার্জটা আসলে স্থির অবস্থায় আছে আর কি। এখন কিভাবে বলি আর কি, ধরো ধরো একটা এরকম আমরা অনেক করি না যে 2 হাত দিয়ে ঘষা দিলে এরকম করে গরম হয়ে যায়। তারপরে আর কি ব্যাখ্যা দিতে পারি যে স্থির চার্জ আছে, যেমন আমরা ছোটবেলা ওই করতাম, ওই তোমার আচ্ছা এখন খেয়াল হচ্ছে না, তো এটা আমি যখন স্থির তড়িৎ পড়াবো তখনই সেই অধ্যায়ে আলোচনা করব, এখন মাথায় আসতেছে না, তো সেজন্য সরি। পরে অধ্যায় মানে আমি যখন এটা পড়াবো তখন আলোচনা করব, মানে ফিজিক্সের এই অধ্যায়গুলো আসলে কি, মানে কিভাবে কি পড়তে হবে সেটা বুঝতে পারছো। যে প্রথমে আমি কি পড়বো, মানে বল না হলে কি গতি পড়া যাবে না, তারপরে আমরা কি প্রথমে বল, আমাদের শক্তি থাকতে হবে, মানে আমি শক্তি দিয়ে একটা বস্তুকে গতি তৈরি করলাম, ঠিক আছে, গতির বিভিন্ন সমীকরণ জানলাম বা এই বিষয়ে জানবো, তারপরে কি আমাদের কাজ ক্ষমতা শক্তি, এখন বল যে প্রয়োগ করলাম মানে গতি তৈরি হলো, এই গতিতে ইঞ্জিনের বা ইয়ের তো কাজ থাকতে হবে, মানে যতটুকু কাজ তো হয়েছে আর কি বল প্রয়োগ করলে সে কাজটার পরিমাণ, তারপরে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিন কতটুকু কাজ করলো আর কি, মানে আমি যতটুকু ধাক্কা দিলাম সেই কাজটা কতটুকু, এবং আমি যতটুকু শক্তি আছে যেহেতু কাজ দিলাম, মানে কাজ করার সামর্থ্য আছে, তো শক্তি নির্ণয় এগুলা কি পড়বো আর কি। তারপর তরঙ্গ, তরঙ্গ হলো গিয়ে বিভিন্ন প্রকার তরঙ্গ আছে, যেমন শব্দ তরঙ্গ, তারপর কি আলোকচম্বকীয় তরঙ্গ, তারপরে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এরকম অনেক তরঙ্গ আছে, তরঙ্গ শব্দ, আর সেটা পড়বা। তো আলো, তারপরে কি তরঙ্গের পরে আলোর প্রতিফলন, এগুলো পারতে পারবা আর কি, এতদিনে পড়ছো। তারপরে স্থির তড়িৎ, এই যে কারেন্ট মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেমন বিভব নির্ণয়, বিভব পার্থক্য, এগুলো নিয়ে পড়াশোনা করবে, সেগুলো আসলে আস্তে ধীরে ধীরে যখন পড়াবো তখন পারবো আর কি। আর ভৌত রাশি ও তার পরিমাপে তো এই যারা এইগুলা নির্ণয় করলাম সেগুলো আর কি পরিমাপ নির্ণয় করে আর কি, একক মাত্রা সেগুলো নির্ণয় করে। আশা করি ফিজিক্সের এর চেয়ে বেশি আর কিছু পড়তে হবে না। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমার সাবজেক্ট, এবং সবচেয়ে ভালো পড়াবো আমি এই কেমিস্ট্রিটা, এবং আমার টার্গেট থাকবে কেমিস্ট্রিতে 100-তে 100 তোলার। এসএসসিতে তোমরা যারা পড়তেছো তোমাদের আমি যে ক্লাসগুলো নেব সেইগুলা পড়ে সেটা টার্গেট থাকবে যে এসএসসিতে 100-তে 100 তোমরা তুলতে পারবা। এই কেমিস্ট্রিতে আছে 3 নম্বর অধ্যায় পদার্থের গঠন, তারপরে হলো 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী, 5 নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধন, তবে সেটা হলো আংশিক। আংশিক বলতে এটা আংশিক আর যে ছোট, মানে ছোট না, মানে যে অধ্যায় আর কি সে তুলনায় আংশিক আর অল্প কিছু পরিমাণ থাকে, সেটা আসলে আংশিক ধরা যায় না আর কি। তো মূলের ধারণা ও রাসায়নিক গণনা, ছয় 7 হলো রাসায়নিক বিক্রিয়া, তারপর হলো 11 অধ্যায়, মাত্র কয়টা অধ্যায় বুঝলাম না কিছু, পর্যায় রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা 1 2 3 4, 1 2 3 4, রাসায়নিক বিক্রিয়া 5 3 4 5 6টা অধ্যায়, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন 5,
রাসায়নিক বন্ধন মৌলের ধারণা। চার, পাঁচ, 6টা অধ্যায় না? খনিজ সম্পদ মানে সেটা হলো অর্গানিক আর কি, খনিজ সম্পদ, জীবাশ্ম, এটা মূলত অর্গানিক কেমিস্ট্রি। এখন বিষয় হলো যে ভাই আমার কেমিস্ট্রি এই 1, 2, 3, 4, 5, 6টা অধ্যায়, ভাই অনেক কম, মাত্র 6টা অধ্যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমাদের কাছে সেটা কঠিন হয়তো, ছোটবেলা আমারও কঠিন মনে হইতো, এখন হয়তো বা সহজ মনে হয় আর কি। তো প্রথমে দেখো কেমিস্ট্রি, এটাকে তোমরা 2 ভাগে ভাগ করবা, এভাবে পুরো বইকে 2 ভাগে ভাগ করবা। এটা একটা পার্ট, এটা এক্সট্রা একটা পার্ট, এটা এক্সট্রা একটা পার্ট, এটা হলো ট্রিপল স্টার, এটা থেকে কোশ্চেন আসবে মাস্ট। তো কেমিস্ট্রিকে 2টা পার্টে পাবো, একটা হলো অর্গানিক আর একটা হলো ইনঅর্গানিক। অর্গানিক মানে কি, জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি, আর এটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিতে কি পড়বা? অর্গানিক কেমিস্ট্রিতে হলো যে তোমরা যে 118টি মৌল তো পড়ছো, 118টি মৌল পর্যায় সারণীতে পড়ছো না? 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তো 118টি মৌলের মধ্যে শুধুমাত্র কার্বন যে মৌলটা আছে, কার্বন, আর বাকি ধরো 117টা মৌল আছে। তো কার্বন শুধুমাত্র স্পেসিফিকভাবে যে কার্বন আছে, সেই কার্বন পরমাণু বা কার্বন মৌল নিয়ে যে পড়াশোনা করা হয় সেটা কি অর্গানিকে। আর বাকি 117টা মানে কার্বনের পাশাপাশি আরো বিভিন্ন মৌল থাকে, মানে যুক্ত থাকে, কিন্তু কার্বনই বেশি। হাইড্রোকার্বন পড়ছো না? হাইড্রোকার্বন হাইড্রোকার্বনে কি কার্বন আর হাইড্রোজেন যৌগ থাকে। তাহলে কার্বন আর হাইড্রোজেন যৌগ থাকলে সেটা কার্বন তো মাস্ট থাকবে, মাস্ট, আর একটু পাশাপাশি হাইড্রোজেনে থাকলো, তার মানে অর্গানিকে শুধুমাত্র কার্বন শুধুমাত্র কি কার্বন, এর পাশাপাশি আরো অন্যান্য যৌগ থাকতে পারে, কিন্তু কার্বনটা মাস্ট থাকবে অর্গানিকে। তাহলে কি কার্বন সম্পর্কিত বিভিন্ন পড়াশোনা করবো আর কি। আর ইনঅর্গানিকে কোন কোন অধ্যায়, যেমন পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, তারপরে মূলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, এগুলো কি মানে ইনঅর্গানিক আর কি, ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে অজৈব যৌগ আর কি, মানে যেগুলা জীব থেকে পাওয়া যায় না, যেগুলা কি ল্যাবরেটরিতে বা বিভিন্ন প্রাকৃতিক ভাবে মানে বিক্রিয়া করা হয়, মানে প্রাকৃতিক না, সরি, মানে কৃত্রিম ভাবে বিক্রিয়া করা হয়, সেগুলো কি, যেমন ধরো মনে করো যে এই যে বিক্রিয়া H2 প্লাস কি O2, তাহলে এটা বিক্রিয়া করলে কি হবে 2H2O। এটা ভাই তুমি কি প্রাকৃতিক এইভাবে কি জানি করে কয়, এটা কি একটা অজৈব যৌগ বিক্রিয়া, মানে কি ইনঅর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়া। তারপরে মনে করো যে আরো কিছু বিক্রিয়া আছে, যেমন তোমার কি বলি, ধরো ওই ইয়ার বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়, মানে হেবারবস বিক্রিয়া আর কি। এখন বিক্রিয়াটা মাথায় এগুলো আসে না, বিক্রিয়া মাথায় আসতেছে না। ধরো এরকম বিক্রিয়া যেগুলো আছে কি, সেগুলো কি ইনঅর্গানিক আর কি। আর কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিতে যেমন মিথেন, তারপরে ইথেন,
মিথেন, ইথেন, এগুলার যে বিক্রিয়া আছে সেগুলো বিক্রিয়া কি অর্গানিক কেমিস্ট্রিতে। যেমন তোমার ইনঅর্গানিকে আরো অনেক বিক্রিয়া, অনেক ধরনের বিক্রিয়া আছে। যেমন এই যে যেমন হেবারবস প্রমাণের বিক্রিয়া, যেমন 3 অণু নাইট্রোজেন আর কি হাইড্রোজেনের বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। 2 অণু অ্যামোনিয়া, 3 অণু হাইড্রোজেন, তাহলে 3 দোকানে 6, আর হাইড্রোজেন কত, 3 দোকানে 6টা আছে, নাইট্রোজেন 2টা আছে, নাইট্রোজেন 2টা আছে, তার মানে এটা কি হেবারবস প্রণালী। হেবারবস এটা পড়ছো সপ্তম অধ্যায়ে পড়বো হয়তো বা কোন অধ্যায়, এই সপ্তম অধ্যায়। তো এরকম বিক্রিয়া যেগুলো আছে এগুলা কি এই পরীক্ষা মানে এই বিক্রিয়া আর কি। তারপরে যেমন আর অর্গানিকে কোন বিক্রিয়াগুলো করবা, অর্গানিকে যেমন ওই যে মিথেনকে দহন করলে কি হয়, মিথেনের দহনের বিক্রিয়া। তারপরে তোমার অনেক ধরনের বিক্রিয়া আছে, যেমন তোমার যদি অ্যালকোহল C2H5OH, অ্যালকোহল যদি দেই, পানি দেই, তাহলে কি হবে, ইথিন তৈরি হবে। পানি দিলে, পানি বলে H2SO4, মানে নিরোধক যদি দেই, তাহলে এই জায়গায় তোমার মানে হাইড্রোক্সিল আয়ন আর হলো কি একটা হাইড্রোজেন এই জায়গা থেকে যাবে, মানে নিরোধক পদার্থ। এই মানে সালফিউরিক অ্যাসিড একটা কি নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ মানে কি, তারা কি পানি শোষণ করে নাই, তাহলে পানি যদি শোষণ করে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন, মানে হাইড্রোক্সিল আয়ন, তাহলে এই দুটা মিলে কি পানি তৈরি করবে, মানে H2O তৈরি করবে। তাহলে পানি যদি তৈরি করে, পানি যদি শোষণ করে আর কি, তাহলে এই জায়গা থেকে তো পানি শোষণ করবে, তাহলে থাকবে কি, এপাশে থাকবে C2H4 প্লাস উৎপন্ন হবে কি পানি। তার মানে এই C2H4 মানে কি, C2H4 দেখো যে C, কার্বন থাকে কি 2টা, আর হাইড্রোজেন থাকে কয়টা 4টা, তাহলে এটার কার্বনের জানি আমরা কি ইয়েতে অর্গানিক কেমিস্ট্রিতে সবসময় মনে রাখবা যে অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনের হাত সবসময় 4 হাত, মানে যোজনী 4। যোজনী মানে কি ধরার ক্ষমতা। দেখো এই কার্বনটা এই পাশে কয়টা হাত দিয়ে ধরছে, 2টা হাত, তাহলে এর আর কয়টা হাত, মানে স্পেসিফিক ভাবে এর কয়টা হাত আছে, এর কয়টা হাত আছে, মানে এই 2টা ধরছে, মানে প্রত্যেকটা 4টা করে হাত, তাহলে এই জায়গায় 2টা ধরছে, তাহলে আর বাদ থাকে 2টা, তাহলে এই জায়গায় 2টা, তাহলে এই 2টা কার সাথে যুক্ত হবে, হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাহলে 2টা, তাহলে কার্বনের আবার 2টা হাত এর সাথে যুক্ত হয়েছে, তাহলে আর বাদ থাকে কয়টা, 2টা, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, তাহলে এটা কি উচ্চারণ হলো, এটার নাম হলো ইথিন। তোমরা এত পড়ছো হয়তো বা ইথিন প্লাস কি পানি তৈরি হয়েছে, এই যে পানি তৈরি হয়েছে। তার মানে এটা একটা কিসের বিক্রিয়া, অর্গানিকের বিক্রিয়া। তো বুঝতে পারছো, আমি আবার সামারি করি, আমি আবার বলতেছি যে অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই যে পদার্থের গঠন, তারপর পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, তারপর মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, এগুলো সব কি ইনঅর্গানিক কেমিস্ট্রির পড়াশোনা। তারপর কি অর্গানিকের পড়াশোনা শুধুমাত্র এই 11 অধ্যায়, খনিজ সম্পদ, জীবাশ্ম, বা এটা কি অর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক কেমিস্ট্রিতে কি পড়াশোনা করা হয়, শুধুমাত্র কার্বন এবং আরো কার্বনের পাশাপাশি আরো অন্যান্য যৌগ থাকে। অন্যান্য যৌগ যেমন কি দেখো, কার্বন H2H5OH, মানে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করা হয় না, তাহলে এর পাশাপাশি কি থাকবে, এই যে আরো অন্যান্য বিক্রিয়া থাকবে। এই বিক্রিয়াগুলো কি হবে, এই অর্গানিক কেমিস্ট্রিতে হবে, আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এই বিক্রিয়াগুলো হবে। আর সবসময় মনে রাখবা, অর্গানিক কেমিস্ট্রিতে সবসময় কি সমযোজী যৌগের বিক্রিয়াগুলো হয়। দেখো এই জায়গায় কি সালফিউরিক অ্যাসিড, এটা কি একটা সমযোজী যৌগ, এই যে এটাও একটা সমযোজী যৌগ, আর এই বিক্রিয়া হয়েছে দেখো হাইড্রোকার্বন C2H4 উৎপন্ন হয়েছে, এটাও কি একটা সমযোগী, প্লাস পানি উৎপন্ন হয়েছে, এটাও সমযোজী যৌগ। সমযোজী মানে কি, যারা কি ইলেকট্রন করে, কি জানি করে কয়, ইলেকট্রন শেয়ার করে, বন্ধন গঠন করে। যেমন দেখো এই জায়গায়
তো জানো যে আমরা জানি কি সমাজীয় যৌগ কি, যারা অধাতু, অধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা কি, শেয়ার মানে কি একজন আরেকজনের দান করবে না, তারা কি, ধরো তোমার 2 টাকা আছে, আমার 2 টাকা আছে, একটা জিনিস কিনতে লাগে ধরো 4 টাকা, তোমার 2 টাকা দিয়ে ওই 4 টাকা জিনিস কেনা সম্ভব না, আমার 2 টাকা দিয়ে ওই 4 টাকা জিনিস কেনা সম্ভব না, কিন্তু আমরা কি করলাম, ওই 2 টাকা আর আমার 2 টাকা, তোমার 2 টাকা আর আমার 2 টাকা, 2 টাকা 2 টাকা 4 টাকা কিনে, 4 টাকা দিয়ে আমরা ওই জিনিসটা কিনলাম, কিন করে আমরা ভাগ করে নিলাম, মানে দুজনের মাঝে ভাগ করে নিলাম, সেটা হলো শেয়ারিং, সেটা হলো কি শেয়ারিং। আর যদি ইলেকট্রন একবারে দান, মানে ধরো মনে করো যে আমার কাছে 4 টাকা আছে, 4 টাকা দিয়েই কোনো কিছু কিনে ফেললাম, তার মানে কি আমি ধাতু, মানে আমি সম্পূর্ণ দিয়ে কিনে ফেললাম। আবার এরকম ধরো যে একটা গরিব মানুষ আছে, তার কি 4 টাকা দরকার, আর আমার 4 টাকা আছে, তাহলে আমি আমার 4 টাকা ওরে দিয়ে দিলাম, সেই মাধ্যমে যে মানে গরিব আর ধনীর মধ্যে যে বন্ধন, মানে যে আমার আর ওই গরিব লোকের যে বন্ধন, সেটা কি আইনিক বন্ধন। আর সমাজী বন্ধন হলো যে বললাম যে 2 টাকা শেয়ার করে একটা কোনো কিছু কিনলাম, তারপর অর্ধেক করে নিলাম, সেটাই হলো কি সমাজী বন্ধন। তার মানে দেখো আমরা জানি কি অধাতু আর অধাতু কি সমাজী বন্ধন গঠন করে, তাহলে কি কার্বন একটা অধাতু আমরা জানি, আর হাইড্রোজেন কি একটা অধাতু, আর এই জায়গায় দেখো হাইড্রোজেন একটা অধাতু, অক্সিজেন অধাতু, সরি হাইড্রোজেন, হাইড্রোজেন অধাতু, তাহলে হাইড্রোজেন অধাতু আর কি হাইড্রোজেন অধাতু, আর এই অক্সিজেনও কি অধাতু। তো তাহলে দুইটা অধাতু যদি মানে করে ইলেকট্রন শেয়ার করে, তাহলে কি সমযোজী যৌগ। ঠিক আছে, তাহলে বিষয় হলো যে এই পর্যন্ত তো বুঝছো, তো তারপরে গিয়ে সামনে আরো অনেক কিছু মানে পর্ব জানবো, এবং তাহলে এটুকু পর্যন্ত বুঝছো হয়তো। এরপরের যে বিষয় আর কি, যে এখন আসলে যে মানে অর্গানিক তো জানলাম, এই যে এইটুকু বিষয় অর্গানিক জানলাম, এখন ইনঅর্গানিক বিষয় হলো যে পদার্থের গঠন। পদার্থের গঠনে কি পড়বা, পদার্থের গঠনে পড়বা যে একটা ধরো একটা পদার্থ কেমিস্ট্রি মানে হলো যে তোমার এই পদার্থের ভিতরে ঢুইকে দেখা যে পদার্থের বৈশিষ্ট্যটা কি, পদার্থের মানে ভিতরে ঢুকে পদার্থের অণু, পরমাণু এবং পরমাণুর যে বিক্রিয়াগুলো আমি বলি, ধরো তুমি যে বললাম যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এখন বিষয় হলো যে তুমি ছোটবেলা থেকে চিন্তা করো যে তুমি ছোটবেলাতে কি নিয়ে পড়াশোনা করো। তুমি ছোটবেলা থেকে হয়তো বা যদি বাংলা হয়ে থাকো, তাহলে বাংলার প্রথমে কি পড়ছো, যে সরায়া স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক খ, এগুলা দিয়ে কি শুরু করছো। তারপরে হলো গিয়ে এগুলা বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ তৈরি শিখছো, যেমন ধরো রাকিব নামে একটা আমার নাম লিখলাম, তাহলে এটা কি শব্দ। তারপর শব্দ থেকে কি একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা শিখছো, যেমন কি রাকিব ভাত খায়, তাহলে একটা বাক্য। তারপরে কি মনের ভাব প্রকাশ করছো, তো যার কারণে প্রথম রুট লেভেলটা কি বর্ণ। তো এই কেমিস্ট্রির ক্ষেত্রে রুট লেভেলের যে পড়াশোনা, সেটা কি পর্যায় সারণী। রুট লেভেলের পড়াশোনা মানে কি, সে জায়গায় বিভিন্ন মৌল, যেমন এই যে 118টি মৌল, সেগুলো কি কার্বন, হাইড্রোজেন, চলো প্রথম থেকে শুরু করি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো তো 118টি পড়ছে আর কি। তো এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যে মানে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে, সেগুলোর পরে একটা বক্সে আর কি বিজ্ঞানীরা স্থাপন করছে, সেগুলো কি পর্যায় সারণী। এটা হলো পর্যায় আর কি, এগুলো কি সারণী।
তো একটা বক্সের মধ্যে রাখছে আর কি, খুঁজে পাওয়া যাতে সুবিধা হয় আর কি। মানে বিভিন্ন বৌদ্ধ ধর্ম, রাসায়নিক ধর্ম মিলে মানে একটা মানে বক্সে রাখছে আর কি, যাতে করে কেমিস্ট্রির বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়ার সুবিধা হয়, এটা তোমরা জানো। তারপরে এই যে হাইড্রোজেন যা আছে, এই হাইড্রোজেন তো তোমার অনেকগুলা থাকে আর কি, হাইড্রোজেনের ভিতরের গঠন আর কি। তো হাইড্রোজেন এরকম অনেকভাবে, ধরো এরকম হাইড্রোজেন অনেকগুলা কি এরকম যুক্ত আছে, ধরো হাইড্রোজেন দ্বিপরমাণুক আকারে থাকে, মানে ইস্টু আকারে থাকে। তো হাইড্রোজেন একটা মৌল, এটা আবিষ্কৃত হয়েছে, এর ভিতরে ঢুকে দেখা লাগবে না, তাহলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ জানো তো, ইস্টু একটি যৌগিক পদার্থ, কারণ হলো এটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ মিলে যৌগটা করতে হয়েছে, এটা কি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি হাইড্রোজেন অক্সিজেন, এই দুটো হলো কি মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থগুলো কি গঠন জানতে হবে না, তারপর হাইড্রোজেনের ভিতরে মানে কিভাবে ইলেকট্রন আছে, তারপরে কিভাবে গঠন কিভাবে পাই, যে হিলিয়াম, এর প্রত্যেকটার কি গঠন জানতে হবে না। তো সেই গঠন জানার জন্য একটা পদার্থের ভিতরে কি 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 মৌলিক পদার্থ নিয়ে মানে মৌলিক পদার্থের গঠনটা কি, সেটা কি যে পদার্থের গঠনে আলোচনা করা হয়। এবং কি পদার্থের গঠনে তোমার আরো কিছু বিষয় আছে, সেগুলো হলো ইলেকট্রন বিন্যাস, তারপরে সে জায়গায় এই গঠনে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে, তারপরে বিভিন্ন ধরনের মানে ইলেকট্রন কিভাবে আবিষ্কার করছে, তারপরে প্রোটন বা নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার করছে, সেগুলো নিয়ে পড়াশোনা করা হয়। আর চতুর্থ অধ্যায় তো বললাম যে এই যে এগুলা যে 118টি মূল আবিষ্কৃত হয়েছে, সেগুলা কি বিভিন্ন বৌদ্ধ ধর্ম এবং বিভিন্ন ধর্ম অনুযায়ী কি পর্যায় সারণীতে নাম দেওয়া হয়েছে। এখন এই বিষয় হলো যে এই মৌলিক পদার্থগুলা বিভিন্ন যৌগ গঠন করে, মানে এগুলা বিক্রিয়া করে বিভিন্ন যৌগ গঠন করে, হয় যে পানি তৈরি হয়েছে, এই পানির বিক্রিয়াগুলা কিভাবে মানে বন্ধন, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর কি ধাতব বন্ধন, তো এই বন্ধনগুলা নিয়ে কি পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়। তারপরে ষষ্ঠ অধ্যায় হলো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। সেটা হলো যে এই যে বিভিন্ন বিক্রিয়া আছে, যেমন এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়েছে, 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়েছে। তো বিক্রিয়াটা আসলে কত মোল, যেমন এই যে 1 মোল 3 মোল, 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে যে 2 মোল অ্যামোনিয়া তৈরি হলো, এই মোলের যে ধারণা, মোল কি জিনিস, তারপরে বিক্রিয়া করে কতটুকু উৎপন্ন হবে, স্পেসিফিক ভাবে কত গ্রাম উৎপন্ন হবে, সেটার গণনা কি, মৌলের ধারণা ও গণনা, সে জায়গায় পড়াশোনা করা হয়। তারপরে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়াটা করছি এই একটা বিক্রিয়া, তারপরে কি তোমার এই যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হলো, 2 অণু পানি তৈরি হলো, এরকম বিক্রিয়াগুলো যেমন আছে। তারপর কি প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর জারণ বিজারণ বিক্রিয়া, ইলেকট্রনের দান মানে ইলেকট্রন ছাড়ন মানে জারণ, তারপরে বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ, সেগুলো বিক্রিয়া এই জায়গায় পড়ানো হয়। তারপরে হলো কি খনিজ সম্পদ, এটা কি অর্গানিকের এই বিক্রিয়া তো এই জায়গায় দেখলা আর কি কিছুক্ষণ আগে। তাহলে এইগুলা স্পেসিফিক ভাবে এইভাবে পড়তে হয় আর কি, রুট লেভেল থেকে আস্তে 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 বিক্রিয়া পর্যন্ত বিক্রিয়া, এইভাবে অধ্যায়গুলো শেষ করতে হবে। তো মোস্ট প্রবলি 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তারপরে কেমিস্ট্রি হয়তো বা এইভাবে পড়বা, কেমিস্ট্রি বিষয়ে আরো অনেক ক্লাস আসবে। তারপরের যে সাবজেক্ট সেটা হলো কি ম্যাথ, PCM। প্রথমে জেনারেল ম্যাথ নিয়ে আলোচনা করি। জেনারেল ম্যাথে আছে
দ্বিতীয় অধ্যায় সেট এন্ড ফাংশন। তিন নম্বর অধ্যায় বীজগণিতীয় রাশি। তারপরে আছে হলো ব্যবহারিক জ্যামিতি, তারপরে আছে বৃত্ত, তারপরে আসে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। সমানুপাত কইতাছি ক্লাস নিতাছি ন হুদাই বেসল করে মানসিক সমস্যা বেসল করে হুদাই। ঠিক আছে, বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। পরের অধ্যায় হলো যে পরিমিতি, তারপরের অধ্যায় হলো যে পরিসংখ্যান। আর হায়ার ম্যাথের যে অধ্যায়গুলো আছে দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। সরি না, এটা হলো 3 নম্বর অধ্যায়, 2 নম্বর সেট এন্ড ফাংশন। দুই তিন সরি ভুল হয়েছে। 2 নম্বর অধ্যায় হলো কি বীজগণিতীয় রাশি। সাত নম্বর অধ্যায় অসীম ধারা। 10 নম্বর অধ্যায় দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপেনশন। দ্বিপদী বিস্তৃতি বাকি বাইনোমিয়াল এক্সপেনশন। ট্রাইগোনোমেট্রি অষ্টম অধ্যায়। সেটা কি আংশিক। তারপরে 12 নম্বর অধ্যায় কি সমতলীয় ভেক্টর। নবম অধ্যায় সূচকীয় ও লঘারিদমীয় ফাংশন। স্থানাঙ্ক জ্যামিতি বা
14 নম্বর হতে হলো প্রবাবিলিটি। সম্ভাবনা। এটা কি কার্টেসিয়ান জিওমেট্রি। সরি, কার্টেসিয়ান না, কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি। তো বিষয়টা যে এখন জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ, এই দুটা বই কিভাবে পড়া যাবে। যেমন ধরো সেট অফ ফাংশন, এই জায়গায় যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ভালোভাবে কভার করতে হবে, যার কারণে তুমি এই সুবিধাটা তুমি এই অধ্যায় পাবো। এই সূচকীয় লগারিদমীয় যে ফাংশন আছে এই ফাংশনে তুমি সেই বেসিকটা কাজে লাগাতে পারবা। এবং এই যে সমতলীয় ভেক্টর, সেই ভেক্টর গতি অধ্যায়, যে ফিজিক্সের যে গতি অধ্যায়, সেই অধ্যায়ে কিছু ভেক্টর হয়তো বা পড়বা, সেই জায়গায় কি ভেক্টর কাজে লাগে। তো সেই জায়গা থেকে কিছু ভেক্টর সেই জায়গায় লাগবে আর কি। তারপর বীজগণিতিক রাশি, সেই জায়গায় তুমি বিভিন্ন সূত্র করবা, যেমন a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার 2ab সূত্র, তার বিভিন্ন ধরনের সূত্র। কিন্তু তাহলে ভাই এই অধ্যায়ে যে জ্যামিতির বীজগণিতিক রাশি যে পড়াইলো, তাহলে আবার হায়ার ম্যাথে যায় বীজগণিতিক রাশি কি জন্য পড়াইতেছে? কারণ সে অধ্যায়ে যায় আংশিক ভগ্নাংশ বিভিন্ন কিছু পড়বা, যার কারণে একটু হায়ার যেহেতু পড়াশোনা, যার কারণে বীজগণিতিক রাশি এই জায়গায় পড়তে হবে। তারপর ব্যবহারিক জ্যামিতি, যেমন কি এখনো আয়তক্ষেত্র, তারপরে আরো বিভিন্ন কিছু অঙ্কনের যে বিষয়গুলো জ্যামিতি আর কি 6 থেকে পড়ে আসছো আর কি, ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম অষ্টম পড়ছো আর কি, সেগুলাই আর কি ব্যবহারিক জ্যামিতি। তারপরে বৃত্ত, সেগুলো বৃত্তই বিভিন্ন বৃত্তের বিভিন্ন উপপাদ্য, তারপরে বিভিন্ন উপপাদ্য এবং সেগুলো কি পড়ানো হবে এই অধ্যায়ে। বীজগণিতিক অনুপাত, বিভিন্ন অনুপাত আছে, a বাই বি ডিভাইডেড বাই সি বাই ডি, এরকম অনুপাত আকারে থাকে। এই অনুপাতগুলো কি এই অধ্যায়ে পড়বা, সেটা হয়তো জানো। পরিমিততা কি বিভিন্ন পরিমাপ, আয়তক্ষেত্রের পরিমাপ, তারপর বিভিন্ন এই রাস্তার একটা পুকুরের পাশের রাস্তার যে পরিমাপ, সেগুলো পরিমাপ করা হয়। ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, সেগুলা কি পরিমাপ করে, যেমন সামান্তরিকের ক্ষেত্রফল, তারপর কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এগুলো পরিমাপ যে অধ্যায় পড়বা। সে পরিমিতি, পরিসংখ্যান তো জানো যে স্ট্যাটিকটিক্স, তো পরিসংখ্যান মানে বিভিন্ন জায়গায় দেখবা যে গড় মধ্য প্রচুরক, এগুলো ভাই পরিসংখ্যানের গড় মধ্য প্রচুরক, এগুলো 6 থেকে পড়তেছো। কিন্তু 9-10 ওইটা কি একটু স্মার্ট হইতে আর কি, মধ্য প্রচুরক এগুলা কি একটু আপডেটেড ভাবে মানে পড়াশোনা করা হয়। তো আশা করি জেনারেল ম্যাথ বুঝছো। মানে হায়ার ম্যাথের অসীম ধারা, যেমন ধারার কি ধারা সম্পর্কে ধারা দুই প্রকার, একটা কি জেনারেল ম্যাথে আছে সসীম ধারা, আর হায়ার ম্যাথে হলো অসীম ধারা। বিষয় হলো যে তুমি যদি 2+2+ এরকম যদি যোগ করতে থাকো, তাহলে দেখা যায় যে সেটা কি অসীম ধারা। আর যদি তুমি যদি এরকম দেখো হাফ প্লাস 1/4, সরি হ্যাঁ, হাফ প্লাস 1/4 প্লাস 1/8, এরকম যদি আস্তে আস্তে করা, দেখবা যে সেই মানটা এক পর্যায়ে যোগ করতে করতে দেখবা যে মানে ছোট হইতেছে আর কি, একটা নির্দিষ্ট একটা মান থাকে আর কি। শেষ পর্যন্ত যোগ করলে দেখা যায় যে 2 বা অন্য কোনো একটা মান পাওয়া যায় আর কি। এরপর অসীম পর্যন্ত যে যোগ করা হয় আর কি, সেই অসীম পর্যন্ত যোগ করার প্রসেসের নিয়ম কত মান বের হবে সেটা কি অসীম ধারাতে পড়ানো হয়। আর সসীম ধারা রিলেটেড যেগুলো সেগুলো
এই জেনারেল ম্যাথে পড়ানো হয়। তো সেটা হয়তো বা পড়ছো পারবা। মানে দ্বিপদী বিস্তৃতি কি, এই যে বীজগণিতিক রাশিতে a প্লাস বি হোল স্কয়ার পড়লা, কোনো সময় কি কোশ্চেন করছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি 8 বা 10 হয় বা অনেক সংখ্যা বড় সংখ্যা হয় তাহলে কি করবা, উপায়টা কি? তো সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিস্তৃতি মানে এই যে দ্বিপদ, মানে যে একটা পদ এটা একটা পদ, দ্বিপদের আরো যে বিস্তৃতি করা যায় সেটা কি এই জায়গায় পড়বা। তারপর ট্রিকোণমিতি তো এই জায়গায় কিরে জেনারেল ম্যাথে ট্রিকোণমিতি নাই, আছে তো জেনারেল ম্যাথে। নবম অধ্যায় ট্রিকোণমিতি আছে সঠিক। তো এই যে নবম অধ্যায়ে যে ট্রিকোণমিতি পড়া হবে, সেই ট্রিকোণমিতি যাই দেখা যায় যে চতুর্ভাগে ট্রিকোণমিতি সেগুলো পড়া, চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন সেগুলো পড়ানো হবে। এবং দেখা যায় যে অসীম কোণের ট্রিকোণমিতিক মানে অনেক বড় কোণের ট্রিকোণমিতিক অনুপাত পড়া এই অধ্যায়ে পড়বো আর কি। কিন্তু এই জায়গায় ইয়েতে এই এই নবম শ্রেণীর জেনারেল ম্যাথের বা এই জেনারেল ম্যাথ আর কি শুধুমাত্র কি সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো পড়বো আর কি। তো এই জায়গায় যেহেতু আপডেট হায়ার ম্যাথ যেহেতু একটু হায়ার অপশন আর কি। আর ভেক্টর তো বললামই, সূচকের লগারিদম ফাংশন এটার সাথে রিলেটেড, এই যে ফাংশনের সাথে রিলেটেড বললাম। আর আরেকটা রিলেটেড হলো জেনারেল ম্যাথের চতুর্থ অধ্যায়, সেটা কি সূচক লগারিদম সেই অধ্যায়ের সাথে। তো এই অধ্যায় পড়ার অধ্যায় পড়ার আগে সেই অধ্যায়টা একটু টাচ করে যাওয়া দরকার। আর স্থানাঙ্ক নীতি বা কোঅর্ডিনেটিং জিওমেট্রি সেটা হলো কি সেট যে পড়ছো, যেমন সেটের কি 2,3 একটা এরকম পড়ছো না? তো 2,3 মানে কি, এটা কি এক্স, এটা কি ওয়াই। তো যার মানে একটা যদি স্থানাঙ্ক ব্যবস্থায় রেনে ডেকার্তে এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা আবিষ্কার করছে, যেটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। তো এই যে এক্স অক্ষ বরাবর যদি 2 একক ঘর যায় আর ওয়াই অক্ষ বরাবর যদি 3 ঘর যায়, 1 2 3 ঘর যায়, তাহলে এই একটা স্থান হইলো যার কি স্থানাঙ্ক, তার নাম দেখি 2,3। তার মানে এই ঘর বরাবর এক্স অক্ষ বরাবর যদি 2 ঘর যায় আর এই অক্ষ বরাবর 3 ঘর যায়, তাহলে আমি একটা বিন্দুকে আমরা আইডেন্টিফাই করবো এই যে অরিজিন থেকে আর কি। তো আমরা এই জায়গা থেকে এইটু পেলে আবার এইটু পেলে স্থানাঙ্ক মানে স্থানকে, স্থানাঙ্ক মানে অঙ্ককে স্থানের মাধ্যমে মানে স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ, এই একটা স্থান, এই স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করছে, সেটা কি স্থানাঙ্ক, স্থানাঙ্ক জ্যামিতি। তো সেই জায়গায় কি সেটের বেসিক গুলাকে কাজে লাগবে এই জায়গায়, মানে সেটের বেসিকটা এই জায়গায় কাজে লাগলো। যেমন দেখো এই যে 2,3 একটা সেট, এটা কি ডোমেইন রেঞ্জ, আর এটা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষে বরাবর একটা স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করছে, সেটা প্রভাবন জায়গায় স্থানাঙ্ক জ্যামিতি। আর প্রবাবিলিটি মানে কি, আমরা বলি না যে ধরো বাংলাদেশ আর অন্য কোনো দেশের খেলা হলে আমরা কি বলি না যে 50-50 চান্স আছে, বা এমন আছে যদি আর্জেন্টিনার সাথে পড়ছে হলো কি ওই ধরো বাংলাদেশ বা এই কি কার খেলা, সৌদির খেলা, তো এটা আর্জেন্টিনা জিতবে, এটা কি 100 মধ্যে 100% শিওর। কিন্তু এই এটা গত ফিফা কাপে মানে 2000 কত সালে 22 সালে বিশ্বকাপে, তখন কিন্তু সৌদি কিন্তু জিতছিল ওই যে ইয়েতে। তো সেটা কি 0% না, কিন্তু হুট করে কি সেটা কি 100% হয়ে গেছে। তো এরকম প্রবাবিলিটি বা পার্সেন্টেজ বা সম্ভাবনা আর কি। যেমন ধরো তোমার মনে করো একটা মুদ্রা তুমি নিক্ষেপ করবা, সে জায়গায় কি একটা আগের কি ছবি আছিল, কি মুজিবের ছবি আছিল। তো এক পাশে মুজিবের ছবি আর এক পাশে কি শাপলার ছবি। তো দেখা যায় যে 5 টাকার কয়েন মারলে পরে দুইটার কি সম্ভাবনা কি হাফ হাফ না 50-50 না, কারণ মুজিবের ছবিও পড়তে পারে আবার কি ওই কি পড়তে পারে শাপলা পড়তে পারে। সেগুলোর বিষয় নিয়ে যে মুদ্রা নিক্ষেপ, তারপরে কি বিভিন্ন স্থানে যাওয়ার সম্ভাবনা, মানে কয় উপায়ে তুমি যাইতে পারবা, সেগুলো কি এই সম্ভাবনা বা প্রবাবিলিটিতে পড়ানো হয়। আশা করি জেনারেল ম্যাথ এই ওয়েতে পড়তে হবে, বা এইভাবে মিল অধ্যায়ে যেগুলো মিল আছে সেই অধ্যায়গুলো দুইটা মিল অধ্যায়গুলো পড়তে হবে। তো
তো আশা করি পারবা। সামনে আমি যখন এই অধ্যায়ের বেসিকগুলো পড়বো তখন সবাই এই বিষয়গুলো পারবা। তারপরে লাগি বায়োলজি। তো বায়োলজিতে অনেক বড় লেকচার হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা। 1 নম্বর হলো জীবন পাঠ। 2 নম্বর হলো গিয়ে জীবকোষ ও টিস্যু। আজকে শেষ করেছেন জীবকোষ ও টিস্যু। 3 নম্বর হলো কোষ বিভাজন। 4 নম্বর হলো জীবনী শক্তি। 11 নম্বর হলো প্রজনন জীবের।  বংশগতি। তারপরে হলো গিয়ে জীবের পরিবেশ। তাহলে তোমার এই মাত্র 6টা অধ্যায়। তো জীবন পাঠে কি নিয়ে আলোচনা করছে? জীবন পাঠে দেখা যায় মনেরা, প্রোটিস্টা, ফানজাই, তারপরে কি অ্যানিমেলিয়া, এরকম কিছু আলোচনা করছে। তারপর তোমার মেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করছে। এগুলো বিষয়ে তোমরা পারবা। মানে তারপর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছে। মানে আমাদের পৃথিবীতে তো উদ্ভিদ প্রাণী আছে, এবং উদ্ভিদ প্রাণী কতগুলো আছে, তারপরে এদেরকে কি ধাপে ধাপে বিন্যস্ত করা হয়। এতগুলা প্রাণী, এত পরিমাণ প্রাণী আছে, সেগুলো কি পড়াশোনা করে কি জটিল হয়ে যায়, যার কারণে কি শ্রেণীবিন্যাস আলোচনা করা হয়েছে। তো সেগুলো কি জীবন পাঠে পড়বা। তারপর কি জীবকোষ। এখন বিষয় হলো যে প্রত্যেকটা উদ্ভিদ কি প্রাণী কি। যেমন আমার হাত, আমাদের হাতে কি কোষ দিয়ে গঠিত না, জীবকোষ সজীব কোষ দ্বারা গঠিত। আর উদ্ভিদের ক্ষেত্রে কাঠ, যদি উদ্ভিদেরকে কি ছাল আছে, মানে উদ্ভিদের ছাল, তারপর উদ্ভিদের কাঠ, ওইগুলো তো কোষ দ্বারা গঠিত। তো দেখবো কাঁঠাল গাছে যদি কূপ দাও, দেখবা যে সাইড দিয়ে রস পড়তেছে, বা পেঁপে গাছে যদি মানে কূপ দাও, দেখবা যে সাইড দিয়ে পড়তেছে। তাহলে কি সেগুলো সজীব, অথবা সেগুলো কি সজীব? তাহলে কি কোষ, সেগুলো কি কোষ দ্বারা গঠিত। সে কোষের গঠন এগুলো হয়তো পড়ছো তোমরা। সেগুলো কি কোষ দিয়ে কি আবার টিস্যু গঠিত হয়, টিস্যু কি তন্ত্র দিয়ে কি আবার কি অঙ্গ তৈরি হয়। তো সেগুলা কি এই মানে গঠনগুলা কি এই জায়গায় পড়বা। কোষ বিভাজন কি, কোষ আমরা বৃদ্ধি পাইতেছি না, ছোটবেলায় একটা বাচ্চা তৈরি হইলে পরে, মানে বাচ্চা তৈরি বলতে বাচ্চা হওয়ার পরে সেগুলো কি ছোট থাকে না, সে কোষগুলা কি আর বিভাজিত হয়, কিন্তু একটা স্পেসিফিক পর্যায়ে যায় কি কোষ মানে বিভাজন হওয়া বন্ধ হয়। সেগুলো পড়বা, বিভাজন সম্পর্কে অধ্যায় পড়বা। তারপরে এই কোষগুলোর কি খাওয়া দাওয়া লাগে না, কোষগুলো যদি বড় হয়, এবং কি যে কোষগুলোর কি ছোট বাচ্চার যে শক্তি, বড় মানুষের কি সেই শক্তি, বড় মানুষ আরো বেশি খাওয়া দাওয়া করে, যার কারণে কি বড় মানুষের শক্তি বেশি। আর ছোট বাচ্চা কি সে কোষগুলা কি খাবার কম পায়, মায়ের দেহে যেটুকু পায় সেগুলা কি শক্তি উৎপাদন করে। সে তাহলে কি সে কোষের যে শক্তি, তারপর শ্বসন, সেগুলো কি সিলেকশন শ্বসন, এগুলো কি জীবন শক্তিতে আলোচনা করবে। এবং কি প্রজনন মানে কি, প্রজনন বিষয় তো তোমার বেশি জানার কথা, যে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপরে কি ছেলে মেয়ের যে মা বাবা থেকে সন্তান হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কি প্রজননে আলোচনা করা হয়। তারপরে যে বংশগতি, যেমন বাবার বৈশিষ্ট্য, মার বৈশিষ্ট্য, যে ডিএনএর মাধ্যমে যে বংশানুক্রমে হয়। যেমন বলে অনেকে গ্রামে বলে যে সে তার বাবার মতো মানে পাইছে আর কি, বাবার বৈশিষ্ট্য পাইছে। তো সেগুলো কি জীবের বংশগতি ও মানে জীবের অভিভক্তি ও কি অভিব্যক্তি,
যেমন কি অনেক সময় দেখা যায় যে অভিব্যক্তি বলতে কি জীবের পরিবেশের কারণে যে তার চেঞ্জ হয় আর কি, পরিবেশ ভেদে। যেমন তুমি মনে করো যে তুমি এখন কি শীতের মধ্যে আছো, আবার অনেক সময় দেখা যায় যে গরম হয়ে গেলে তুমি তো আর এই যে আমি শীতের কাপড় পরছি, তখন তো আমি শীতের কাপড় পরবো না। তো এরকম কি প্রত্যেকটা বৈশিষ্ট্য মাঝে মাঝে চেঞ্জ হয়। তো সেগুলো কি অভিজীবীর বংশগতি এবং লাস্টের পার্টে অভিব্যক্তি এগুলো পড়বা। তারপর জীবের কি পরিবেশ, পরিবেশ মানে কি, যেমন তুমি ধরো সমুদ্রে যে ইলিশ মাছ বা অন্যান্য যে হাঙর মাছ বা অন্যান্য যে মাছগুলো এইগুলো আছে আর কি, প্রাণীগুলো আছে, সেগুলো কি মিঠা পানি এরিয়াতে বাস করতে পারবে? পারবে না। আবার যেমন বাঘ, এগুলো কি লোকালয়ে বসবাস করতে পারবে? পারবে না। তো যার কারণে যে কোনো কিছুর একটা পরিবেশ আছে। যেমন জীব, যেমন আমরা মানুষ, আমরা কি লোকালয়ে বসবাস করি, সমতলে বসবাস করি, একটা পরিবেশে আমরা বসবাস করি। আবার দেখা যায় মাছ এই পানিতে বসবাস করে, এরকম পরিবেশ আছে। তো জীবের এই পরিবেশ ও বাস্তুতন্ত্র এগুলা কি জীবের পরিবেশ অধ্যায় করবা। তো আশা করি এগুলো বেশি সহজ অধ্যায়, মানে ওরকম এগুলা কি এগুলা থেকে কোনোদিন সিকিউ আসবে না জীবনেও। এই জায়গা থেকে আসতে পারে সিকিউ, এই জায়গা থেকে সিকিউ আসতে পারে, এই জায়গায় সিকিউ আসতে পারে, এই জায়গা থেকে সিকিউ আসবে, এটা আর এটা মিলে একটা সিকিউ আসবে। তার মানে প্রত্যেক অধ্যায়ে 1 2 3 4 5টা অধ্যায়ের 5টা সিকিউ তো হয়ে গেল 5টা সিকিউ। আর সংক্ষিপ্ত এইগুলা থেকে কি সংক্ষিপ্ত আসতে পারে, সংক্ষিপ্ত কোশ্চেন তোমার নাকি সংক্ষিপ্ত কোশ্চেন আসবে। তো কোশ্চেনের যে টাইপ তোমরা হয়তো জানো যে কয়টা সংক্ষিপ্ত আসবে, কয়টা আসবে, তো সেগুলোকে বলার কোনো বিষয় না। তো আশা করি বায়োলজি পারবা। এখন আসলে সময় যেহেতু বেশি হয়ে গেছে, যার কারণে আমি অন্যান্য যে আরও যে সাবজেক্টগুলো আছে, মানে বায়োলজির পাশে এগুলো তো গ্রুপ সাবজেক্ট বললাম। এখন আসো গ্রুপ সাবজেক্টের বাইরে যেগুলো আছে সেগুলো কি, বাংলা, বাংলাতে আছে কি গদ্যগুলো আছে কি প্রত্যুত প্রকার, শোভা, বই পড়া, আমাটির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নিম গাছ, শিক্ষা, মনুষ্যত্ব, প্রকাশ বন্ধু, 21-এর গল্প, এগুলো কি গদ্যাংশ। গদ্যাংশ মানে একটু বড় বড় থাকবে আর কি, মানে একটা গল্প আকার যেগুলো থাকবে, এগুলো গল্প আকারের মধ্যে কি শিক্ষা গ্রহণ করলা সেগুলো কি দিয়ে সৃজনশীল থাকবে, সেগুলোকে লিখতে হবে। আবার কি পদ্য, এগুলো হয়তো বা বলার কোনো মানে নাই, কিন্তু তারপরেও আমি নতুন যারা, আমি বলছি নতুন যারা তাদের জন্য আমি শুরু করছি আর কি। আবার দেখা যায় পদ্য, কপোতাক্ষ নদ, তারপরে জীবন বিনিময়, এটা কি সন্তান বাৎসল্য বোঝায় আর কি, ইয়েতে বোঝায়, মানে জীবন বিনিময় পড়া, মানে মানে কবিতায় আর কি। তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মানে উমর ফারুক, সেই দিন এই মাঠ বৃষ্টি, আমি কোনো আগন্তুক নয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, পোশেক, এই পদ্যগুলো আছে। পদ্য মানে কি কবিতা আর কি, ছোটবেলাতে তো কবিতা পড়ি, এই কবিতার আসলে কি সারসংক্ষেপ কীগুলো আছে, সারমর্মগুলা কি, সেগুলো পড়ে কি সৃজনশীল লিখতে হয়, সেগুলো নিয়ে জানলা। যেমন তোমার কপোতাক্ষ নদ, এটা কি স্বদেশ প্রেম বা কি স্মৃতিকাতরতার মাধ্যমে কি স্বদেশ প্রেম করছে। যেমন কি মাইকেল মধুসূদন দত্ত কি করছে, ওই কপোতাক্ষ নদকে স্মরণ করছে। এই একটা দেশে গিয়ে, এটা কোনো ভার্সাই নগরী হয়তো বা ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে, না কি জানি কোন জানি নগরীতে বসে, সে আসলে কি তার মনে হলো যে সে আসলে অন্য জায়গায়, তোমরা হয়তো বা জানো যে পড়াশোনার করার জন্য বা ইংরেজি যে সাহিত্য লেখার জন্য কি অন্য দেশে গিয়েছিল, বিলাতে পাড়ি দিয়েছিল, যার কারণে কি আলটিমেটলি দুইবার কয়েকবার ফেল করে, পরে কি বাংলা সাহিত্য বা বাংলা কাব্য গ্রন্থ লেখার চিন্তা ভাবনা করে, পরে থেকে কি সে কাব্য রচনা করছে আর কি। তো সেই জায়গা থেকে কপোতাক্ষ নদ একটা কাব্য গ্রন্থ, এই কাব্য লেখছে আর কি। তো সেই কপোতাক্ষ নদের দেখা যায় যে সে কি স্মরণ করে লেখছে আর কি, যে স্মৃতিকাতর হয়ে গেছে, সেইভাবে লেখছে আর কি। তো সেটা স্বদেশ প্রেমের প্রতি বা মাতৃভূমির প্রতি ভালোবাসা, স্মৃতিকাতরতা হয়ে, মানে সে এমনভাবে স্মৃতিকাতর হয়েছে যে সেই কপোতাক্ষ নদ তাকে ঘুমের ভিতরেও স্বপ্ন দেখে, এরকম কিছু তোমরা হয়তো পড়ছো আর কি। তো এরকম প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন কাহিনী আছে আর কি, বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিষয়। যেমন জীবন বিনিময় অধ্যায়ে সন্তান বাৎসল্য, তারপরে সেই দিন এই মাঠ,
জীবনানন্দ দাশ, তার মানে সেই দিন এই মাঠ, মানে মৃত্যুর পরবর্তী যে সময় আর কি, মানে সেই দিন এই মাঠে বলতে বোঝানো হয়েছে জীবনানন্দ দাশ মারা যাওয়ার পরে তার আশেপাশে পরিবেশ কীরকম থাকবে, সেদিন এই মাঠের যে অবস্থা কীরকম থাকবে সেই কথা বলছে আর কি। তারপরে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন, শামসুর রহমান নাকি এটা কেরা লেখছে, তোমাদের বইয়ে লেখা আছে যে তোমাকে পাওয়ার স্বাধীনতার পাওয়ার জন্য যেগুলো ত্যাগ স্বীকার করা হয়েছে, যেমন কি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা অনেক কিছু ত্যাগ করছে আর কি। স্বাধীনতার মুক্তিযুদ্ধ 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যে বিভিন্ন ত্যাগ সেগুলোকে তুলে ধরা হয়েছে। তো এটা পারবা। আর উপন্যাস হলো কি 1971 হুমায়ুন আহমেদ। তো এই 1971-এর এত কিছু পড়ার দরকার নেই, সময় নেই, লাস্টে এমসিকিউগুলা একটা দেখবা, আমি বলে দিই। সেটা হলো যে শুধুমাত্র এমসিকিউ পড়বা, টেস্ট পেপার বা গাইডের যে শেষে এমসিকিউগুলো আছে সেগুলো পড়বা। আর বইয়ের যে মানে সৃজনশীল লেখার জন্য বইয়ের শেষের দিকে যে সারমর্মটক আছে বা সারাংশটুকু আছে, মানে পাঠ পরিচিতি শেষের বা অংশে যেগুলো আছে সেগুলো পড়বা, যাতে সৃজনশীল লিখতে পারে এবং কি ওই কোশ্চেন টাইপেরই আর কি দেখবো আর কি। তারপর গ্রামার সেকেন্ড পেপারে আছে কি, সেকেন্ড মানে বাংলা সেকেন্ড আর ইংরেজি সেকেন্ড মিলাই পড়বা। যেমন ধ্বনি ও বর্ণ, তোমার বর্ণ মানে কি লেটার, তো লেটার এগুলো পড়লা, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তারপর কি বর্ণের উচ্চারণ, শব্দ, যেমন শব্দ কি ওয়ার্ড, তারপরে কি উপসর্গ, প্রত্যয়, সমাস, মানে গ্রামারটারে 4টে ভাগ করবে। একটা কি ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, আর কি রূপতত্ত্ব, আরেকটা হলো বাক্যতত্ত্ব। এরকম 4টা ভাগ করে পুরো বইকে ভাগ করে ফেলবা। আজকে বলার সময় নেই, আমি আরেক সময় যদি ভিডিও করি তখনকে বলবো আর কি। বাংলা এই অন্যান্য সাবজেক্টগুলোর জন্য আরেকটা, তোমরা এগুলা বলার দরকার নাই, এগুলা পারো হয়তো বা গ্রামার। আর রিটেন পার্টের মধ্যে আছে বাংলা ব্যাকরণে অনুচ্ছেদ, অনুবাদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠি বা সংবাদপত্র লেখন, আর প্রবন্ধতে 20 নম্বর, আর সেগুলো কি 10 করে 40 নম্বর। তো এগুলো কি সারাংশ সারমর্ম হলো কি, যে গদ্য পড়লাম, এই যে আমরা ফার্স্ট পেপারে গদ্য পড়তেছি, এই গদ্যের অংশ হলো কি গদ্যের একটা স্পেসিফিক পার্ট তোমার তুলে দেবে, সেই তুলে দিয়ে সেই পার্টটা আসলে কি বোঝাইছে, মানে একটা কঠিন মানে পার্ট আর কি করে দেবে, সেগুলো আসলে কি বোঝাইছে সংক্ষেপে লেখো, সংক্ষেপে লেখবা আর কি। পারবাই তো, এটা বইয়ের ভিতরে যেগুলো আছে এগুলাই, রচনা সংবাদে যা আছে তাই সেগুলো থেকে আসবে। পদ্য মানে কি, সারমর্ম মানে হলো যে পদ্যের কিছু অংশ তুলে দিবে, সেই পদ্যের ওই অংশটুকু তারা কি বুঝাইছে সেগুলা লিখতে হবে। তো সারাংশ সারমর্ম বুঝো। অনুবাদ মানে কি, ইংরেজি একটা বা কোনো কিছু তুলে দিবে, সেটাকে অনুবাদ করতে হবে বা করতে হবে। আর অনুচ্ছেদ মানে হলো যে ওই একটা ঘটনার কি ওই সামারি আর কি, এরকম কিছু আর কি। ভাব সম্প্রসারণ তো বুঝোই, যে কি কোন একটা ইয়ের নাম, মানে একটা হেডিং দিয়ে দিবে, সেগুলো কি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটাকে বিস্তারিতভাবে ভাব সম্প্রসারণ হিসেবে লিখতে হবে। তারপর চিঠিপত্র, আবেদনপত্র, দরখাস্ত, চিঠি, তারপর সংবাদপত্র, মানে সংবাদ মানে কিভাবে একটা তোমার এলাকায় কি কোন একটা দুই ধরনের, একটা কি সংবাদপত্র প্রকাশের জন্য, আর একটা কি ব্যক্তিগত। তো এই দুই ধরনের সংবাদপত্র তোমরা পড়তে মানে জানো আর কি। প্রবন্ধ মানে রচনা, ছোটবেলাতে রচনা করি, গুরু রচনা, আরো কি কি রচনা আছে অধ্যবসায়, তারপর কি ছাত্র জীবনের, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর 21শে ফেব্রুয়ারি, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলা 16ই ডিসেম্বর, এগুলা পড়তাম আর কি। তারপরে কি আধুনিক বিজ্ঞান, এগুলা কি আসতো আর কি। এরকম গুরুত্বপূর্ণ গুলা আসলে পরে আমি পরীক্ষার আগে বাংলা এগুলো তো পড়া লাগে না, মোটামুটি পড়লেই হয় আর কি। ইংরেজি পড়ার লাগে, সবকিছু পড়া লাগে, না পড়লে তো আর হয় না আর কি, পড়তে হবে। তারপরে ইংরেজিতে ফার্স্ট পেপারে যেগুলো, মানে এখন মূল বই তো পড়ার সমস্যা না, মানে সময় নাই বেশি, মানে অধ্যায় ধরে ধরে বা যে প্যাসেজগুলো আছে সেগুলো পড়ার সময় নাই। টেস্ট পেপারে যে সংক্ষিপ্ত আকারে যে অধ্যায়গুলো আছে সেগুলো কি টেস্ট পেপার থেকে ওইগুলো করবা।
আর সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারে যে রিটার্ন আছে যে কি স্টোরি রাইটিং, আরেকটা হলো কি আরেকটা কি জানি রিটার্ন আছে। তো সেই রিটার্ন কি তোমরা জানো হয়তো বা সেই রিটার্নগুলো কি পড়ে নিবা। তার মানে মোটামুটি বাংলা ইংরেজি আর আইসিটিতে হয়তো বা এমসিকিউ না সংক্ষিপ্ত আছে, তো সেগুলো পড়বা। আইসিটিতে অতটা প্যারা হওয়ার কথা না, সেটা পাওয়ার কথা। তো যার কারণে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তো 26 ব্যাচ যারা একটু তাদের মাঝে শেয়ার করে দিও যে কিভাবে আমাদের সামনের যে 26 ব্যাচের জন্য যে যাত্রাটা শুরু হবে, তো পড়াশোনাটা আসলে এইভাবে করতে হবে আর কি। তো আজকে 26 ব্যাচের জন্য এইটুকু বলা হলো যে তোমরা যারা টেস্ট পরীক্ষার পরবর্তী সময় শুরু করতে যাচ্ছ তোমরা আসলে পারবা। আর যদি ভিডিওটা কিছু পরিমাণ উপকার লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দিও, এবং সবাইকে এই যারা এসএসসি 26 ব্যাচ আছো তারা এদের মানে তোমাদের বন্ধুদের এই আমাদের অর্গান সায়েন্স পেজে একাডেমি, অর্গান সায়েন্স একাডেমি উপরে দেখতে পাচ্ছ অর্গান সায়েন্স একাডেমি পেজে সবাইকে অ্যাড করে দিও, যাতে করে তোমরা সবাই মিলে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে একটা করতে পারো। এটা তো আসলে ভাই অনেকে মনে করে যে এসএসসি পরীক্ষায় হয়তো বা কোনো ভালো প্ল্যাটফর্মে বা কোনো মাধ্যমে পড়াশোনা করে হয়তো বা মানে আমার থেকে অনেক আগায় যাবে। যার কারণে আমি মানে পার্সোনালি যারা কয়েকজন দেখছি যে করে যে আমার ভাইয়ের সাথে অমুক ভাইয়ের সাথে ক্লাস করে ঠিকই, কিন্তু কাউকে বলে না যে আমি অমুক ভাইয়ের সাথে আছি বা অমুক ভাইয়ের সাথে ক্লাসগুলো করতেছি, কন্টিনিউ করতেছি, ভাইয়ের গাইডলাইনগুলো ভালো, বা এগুলো বলে না বা বলতে চায় না। যে কারণ হলো যে যদি আমার যে আগায় যায়, এখন কোয়ালিটির ছাত্র আছে ভাই, তো এগুলা হিংসা অহংকার এগুলো কোনো কিছু না করে সবাইকে শেয়ার করে দিও, যাতে করে সবাই মিলে ভালো একটা রেজাল্ট করতে পারো। আর এগুলো রেজাল্ট আসলে কিছু না, এই এসএসসি দিয়ে তোমরা দেখা যায় যে আলটিমেটলি বাংলাদেশে এটা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যে তুমি ক্লাস পিএসসিতে পরীক্ষা দিলা গোল্ডেন এবং কি 10 ভুলে বৃত্তি, তারপরে কেবল 6, 7, 8 আছে, সমাজ বলবে আর কি 6, 7, 8 শেষ করলা, জিএসসি পরীক্ষা দিলা তাও জিএসসির গোল্ডেন, তারপরে শেষ করলা এসএসসি, এমনকি মানে তোমরা এসএসসিতে আছো আর কি। তো এসএসসি শেষ করবা, দেখবো যে এসএসসিতে গোল্ডেন পেলা, তাও বলবো যে ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েটে দেখা যায় ভালো রেজাল্ট করলা, তারপরে কি হবে এডমিশন আছে, এডমিশনে যারা তাও ভালো রেজাল্ট করলা, বা ফেল হলে তো শেষ। আর ভালো রেজাল্ট করলা ইন্টারমিডিয়েটে, ভালো রেজাল্ট করে অ্যাডমিশন দিলা, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লা, লাস্টে বলবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, হয়তো বা 1-2 মাস একটু তোমার আনন্দ দিবে, সাময়িক আনন্দ, সাময়িক একটা উত্তেজনাময় একটা আনন্দ আছে, সেই আনন্দটা তোমার সমাজ দিবে। তারপরে বুয়েটে পড়ছো, বুয়েটে চান্স হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, চান্স হওয়ার পরে আর তোমাকে হয়তো বা 1 বছর ভালো একটা প্রায়োরিটি দিতে পারে। তারপরে দেখা যায় যে চান্স হওয়ার পরে দেখা যায় যে তোমাকে আলটিমেটলি বলবে যে চান্স হচ্ছে তা হয়েছে, সবাই তো অনেকেই চান্স পায়। তারপরে বিশ্ববিদ্যালয় শেষ, চাকরি বাজারে, এই চাকরির বাজারের মধ্যে এসে বলবে তুই অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছস, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছস, অমুকের পোলা তো বিশ্ববিদ্যালয় না পড়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তারপরে দেখা যায় যে আলটিমেটলি চাকরিও পাইলে তারপরে কব যে চাকরি পাইলে তা কি হয়েছে, কম টাকা চাকরি, 40,000 30,000 টাকা চাকরি করো, অমুকে তো 60-70,000 টাকা 1 লাখ টাকা চাকরি করতেছে। ভাই আসলে জীবনে বাংলাদেশের বা তুমি কাউরে কোনো সময় দিয়ে কোনো সময় খুশি করতে পারবো না। আর এগুলা এই সমাজের কথা মাথার ধরে কোনো লাভ নাই, কারণ হলো যে এই সমাজ তোমাদের কি ওই যে কার কথা আর কি পাশের বাসায় আন্টি, এগুলোর কথা মাথায় নেওয়া যাবে না। তো সকলে ভালো থেকো। এই আন্টি যারা আছে এগুলোর কথা মাথা নিলেই জীবনে কিছু করবো পারবো না, কারণ এগুলো কাজই হইলো যে নিজের বলা কিছু করবো পারে না, সেগুলো বুঝছো তা এরা আসলে কোন কোয়ালিটির লোক তোমরা জানো, অথবা এসএসসি জিএসসিতে পরীক্ষা দেওয়ার পরে দেখবে যে তোমার বাপ মা রেজাল্ট শোনার জন্য আগ্রহী নেয়, তারা বাড়িতে বসে আছে। এই কোয়ালিটির লোক বাংলাদেশের সমাজ ব্যবস্থা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার জন্য একটু দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি যাতে করে
তোমাদের সাথে আগামী যে সময়গুলা সেগুলা কি কাটাতে পারি এবং তোমাদের একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো কি পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি। তো সকলকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করে দেওয়ার আহ্বান এবং জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম।